চলে যাব ঘটনায় এবং আজকে আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। আরেকবার বলতে হবে। আরেকবার বলতে হবে প্লিজ। আসিফ মোহাম্মদ আখলাক। ওকে, ফাইন। সো আসিফ, আপনার যে ঘটনাটা ঘটেছিল সেটা কোথায় ঘটেছিল? ঢাকায় বা অন্য কোনো জায়গায়? এটা ঢাকায় ঘটেছিল। কি ঘটেছিল বলেন। ঘটনাটার শুরু অ্যাকচুয়ালি আপনার 2007-এ, যখন আমি এইচএসসি স্টুডেন্ট, এইচএসসি ক্যান্ডিডেট ইনফ্যাক্ট। তো ওই সময় যেটা হয়েছিল যে আমার নর্মালি আমি যেটা যে আপনার স্টুডেন্ট খুব ভালো ছিলাম এসএসসিতে। তো সেই সুবাদে লেখাপড়া বেশ করতাম আর কি। তো যেটা হয়েছিল আমার এইচএসসি পরীক্ষার ঠিক আগে দিয়ে 3-4 মাস আগে দিয়ে আমি একদম বলতে গেলে লেখাপড়া অফ করে দিই। মানে আমার লেখাপড়া করতে ইচ্ছা করতো না কি টাইপের। তো তখন যেটা হয় যে আমার নর্মালি আমি অনেক জেন্টেল, কারোর সাথে খুব একটা রুড বিহেভ করি না। ওই সময় যেটা হয় যে আমার বিহেভিয়ার কিছুটা চেঞ্জ আসে। আমি আমার সবার সাথে বাসায় বা পারিপার্শ্বিক সবার সাথে মোটামুটি রুড বিহেভ করি। এবং এটার একটা এক্সাম্পল ধরুন, যেমন আমি আমার একবার সকালবেলা আমি আমার রুমের অ্যাটাচড বাথরুমে আমি দাঁত মাজছি আর কি। তো তখন যেটা হয়েছিল যে আমার ছোট ভাই আর কি আমার সাথে অনেক সময় ফাজলামি করে। তো এসে ফাজলামি করছিল আমার সাথে এমনি নর্মালি সকালবেলা নর্মালি একটা অ্যাটিটিউড নিয়ে। তো আমি যেটা করলাম, যেমন প্রচন্ড হঠাৎ করে রাগ উঠে গেল, আমি ওকে আমার হাতে ব্রাশ দিয়ে গুঁতা দিয়ে একদম ব্রাশটা 2 ভাগ করে ফেলি। তখন আমি আসলে ওই সময় থেকে আমি ফিল করি যে সামথিং ইজ হ্যাপেনিং, তো কিছু একটা চেঞ্জ হচ্ছে। তো ওই সময় যেটা হয় যে আমি আমার আম্মার সাথে শেয়ার করি বিষয়টা, যে আমার এরকম একটা প্রবলেম হচ্ছে, যে আমার হঠাৎ করে অ্যাটিটিউড চেঞ্জ আসে বা আমি এরকম ধরনের আচরণ করি। তো আমার আম্মা যেটা করেন যে আমাদের এখানে একটা আমাদের বাসার পাশেই এক মহিলা ছিলেন, যিনি আর কি আপনার বিভিন্ন মাজারে থাকতেন, মাজারে উনি থাকতেন। তো ওই টাইপের। তো ওনাকে আমরা ডাকতাম সাদা নানু বলে, কারণ ওনার ধবল রোগ ছিল আর কি, সাদা ছিল ওনার পুরো শরীর। তো সেই নানুকে উনি ডেকে নিয়ে আসেন এবং উনি বলেন যে আপনার ওর প্রবলেমটা একটু দেখেন, কি অবস্থা, কি হচ্ছে বা কি ঘটনা। তো উনি যেটা করেন, উনি আসার পরে আমার পড়ার টেবিলটা ছিল আপনার জানলার সামনে, মানে আমার সামনে ছিল জানলা, যাতে বাতাস এসে পড়তে পারি এই কারণে, এবং জানলার সামনে নারকেল গাছ ছিল। তো উনি যেটা করলেন, আমার রুমটা অবজার্ভ করলেন এবং পুরো বাসা অবজার্ভ করার পর উনি যেটা বললেন যে ওই গাছে কোনো প্রবলেম আছে, গাছে সামথিং ইজ রং দেয়ার। সো ওইখান থেকে কোনো উনি মুরব্বী যেরকম বলে আর কি, যে কোন নজর বা এরকম টাইপের কিছু একটা আমার উপর পড়েছে। তো তিনি যেটা করলেন, উনি আমাদের বাসাটা পুরো বন্ধ করলেন এবং আমাদের যে রুমটা আমি যে রুমে পড়াশোনা করতাম বা থাকতাম, তো আমি আমার ছোট ভাই শেয়ার করতাম রুমটা, তো ওই রুমটা উনি বন্ধ করে দিলেন, দোয়া কালাম পরে উনি বন্ধ করে দিলেন। তো এইটা করার পরে যেটা হলো, মানে ওই রুম বন্ধ করার ঘটনার পরে বেশ কয়েক মাস কেটে গেল, আমার এইচএসসি পরীক্ষা আমি কমপ্লিট করলাম, তখন কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা যখন শুরু হয়, আমি এইচএসসি পরীক্ষার পরে যখন ফ্রি টাইম থাকে আমাদের অ্যাডমিশনের জন্য, ওই সময় যেটা হয় আমার একটা স্বপ্ন দেখা শুরু করি আমি রেগুলার বেসিসে, কিছুদিন পর হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন করে। তো ড্রিমটা হচ্ছে এরকম একটু স্কেয়ারি ড্রিম, যেটা হচ্ছে আমি দেখি যে আমার যে এলাকার বাসাটা, এটা হচ্ছে একদম গলির মোড়ে, 2 পাশ থেকে 2 রোড দেখা যায়। তো আমি যেটা দেখি যে কেউ একজন, হয়তো সেটা কোনো মানে মানুষ বা কোনো প্রাণী বা এরকম টাইপের, কিন্তু সে মানুষের মতোই হাঁটে, খুব ভয়ঙ্কর স্কেয়ারি। আমি ওটার কোন ডেফিনেশন আমি এখনো পর্যন্ত দাঁড় করতে পারিনি। তো ওই টাইপের কিছু একটা, সে পুরা এলাকা আমাকে খুঁজছে এবং আমাকে খোঁজার এক পর্যায়ে সে যেটা করে আমার বাসায় আসে এবং বাসায় এসে আমার রুমের সামনে এসে যখন সে রুমের সামনে আসার পরে যেটা হয় যে আমার রুমের বুকশেলফের উপর একটা কোরআন শরীফ থাকে সব সময়। তো আমি যেটা করি, স্বপ্নের মধ্যে আমি এটা অলওয়েজ দেখি যে আমি কোরআন শরীফ নিয়ে দাঁড়িয়ে থাকি এবং সে যেটা করে, আসার পরে রুমের সামনে এসে আমাকে শাসায় যে তুই এটা কতক্ষণ রাখবি, এটা যখনই ছাড়বি আমি তখনই আসবো, এরকম ধরনের একটা কথা। তো এইটা আসলে খুব একটা আমার মানে ফার্স্টে কোনো ধরনের এফেক্ট আমার উপর হয়নি। পরে যেটা হচ্ছে, যখন এটা রেগুলারলি হতে থাকে তখন আমার এটা খুবই ভয় লাগে এবং যেটা হয় অনেকদিন রাতে এরকম রেগুলার ঘটনা, যে আমি রাতে চিৎকার দিয়ে উঠে পড়ি এবং আম্মাকে ডেকে বলে আম্মার কেমন ভয় লাগছে। সো যেটা আম্মা করে, যে ওই রুম টুম বন্ধ করার পরে উনি আমাকে হুজুর দিয়ে উনি মানে আমাকে পানি পড়া টড়া খাওয়ায় এবং এটার পরে ওই রুম টুম বন্ধ করা হুজুরের পড়ার পরে এই সমস্যা নাই, আমি ড্রিম আর দেখি না। তারপর যেটা হয়, আমার যখন আমি এইচএসসি পরীক্ষা দিয়ে ভার্সিটিতে অ্যাডমিশন নেই, ওই সময়টা গ্যাপের পরে কিছুদিন পরেই 6-7 মাস পরে আমাদের অ্যাডমিশন চলে আসে। তো অ্যাডমিটেড হওয়ার পরে যেটা হয়, আমাদের আগের বাসাটা একটু ছোট ছিল, তো আমরা যেটা করি একটা নতুন বাসায় মুভ করি। তো নতুন বাসায় মুভ করার পর যেটা হয়, ওই সাদা নানু যে ছিল বললাম, তার সাথেও আমাদের কোনো কন্ট্যাক্ট হয় না এবং ওই বাসাতে আসলে আমার যেহেতু প্রবলেম নাই, আমি ভাবি যে এটা হয়তো সাময়িক একটা কিছু ছিল, শেষ।
তো যেটা হয় এই বাসায় আসার পরে এই প্রবলেমটা আমার আবার শুরু হয়, তবে সেটা অনেক পরে 2010-এর পরে। 2010-এ আমার এই প্রবলেমটা আবার শুরু হয়। ওই একই স্বপ্ন আমি নিয়মিত দেখা শুরু করি এবং এবার যে ঘটনা এবার হচ্ছে মানে ডিফারেন্ট, এটা এখনো আমার সাথে হচ্ছে। রিসেন্টলি এই 2 সপ্তাহ আগেও আমার যে ফ্রেন্ড আছে পুলক, ওর বাসায় যাওয়ার আগেও আমার এই ঘটনা হয়েছে। সেটা হচ্ছে আমার যখন এই স্বপ্নটা আমি দেখি, নট লাইক দ্যাট যে সবসময় স্বপ্ন দেখার পরেই হয় বা স্বপ্ন যেদিন দেখি ওই দিনই হয়, সেরকম না। এটা হচ্ছে আপনার অনেক সময় স্বপ্ন না দেখলেও এটা হয় যে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমার আম্মা বা কেউ একজন নোটিস করে, আমি নিজেও অনেক সময় নোটিস করি যে আমার পিছনে আঁচড়ের দাগ অলওয়েজ। এবং আমি আসলে আমার বদভ্যাস বা অভ্যাস যেটাই বলুন আপনার, আমি উপর হয়ে শুই আর কি। তো ওই ইয়েতে আমার পিঠের উপর সবসময় আঁচড়ের দাগ থাকে 2টা বা 3টা। এবং এটা আমার আরেকটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে আমি দাঁত দিয়ে নখ কাটি। সো আমার নখ সবসময় ছোট থাকে। সো এটা আমার নিজের পক্ষে দেওয়া কোনোভাবেই পসিবল না এবং আমার রুমে আমি একা থাকি। সো আমার পক্ষে দেওয়া মানে অন্য কেউ এসে দেয়া এটাও পসিবল না। এবং এই স্বপ্নের ঘটনা হওয়ার পর থেকে আমি যেটা করি আরো প্রোটেকশন, যেটা যে আমি সবসময় দরজা বন্ধ করে লাইট জ্বেলে জানলা দরজা সব অফ করে ঘুমাই, লক করে। সো কেউ যে আমার রুমে ঢুকবে এটারও কোনো চান্স নেই। সো এইটা আসলে আমি এই কারণেই শেয়ার করতে আসি যে আমি আসলে এটার কোনো এক্সপ্লেনেশন বা কোনো ধরনের কি বলে যে লজিক্যাল কোনো কিছু এটার মধ্যে আমি পাই নাই যে কেন এটা হয়। এবং এখানে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে মাঝখানে এটা বেশ কিছুদিন অফ ছিল। এটা যেহেতু আমি আমার আম্মার সাথে মোরালের সবকিছু শেয়ার করি, তো এইটা হওয়ার পরে আমি যেটা করি যে আমার আম্মাকে আমি বলি যে আম্মা আমি এই স্বপ্নটা আবার দেখছি, যেটা আমি ভয় পাই এবং এই স্বপ্নটা ওই একই স্বপ্ন রেগুলার বেসিসে আমি দেখছি এবং এটা উইয়ার্ড। কারণ স্বপ্ন আমি দেখতেই পারি, খুবই স্বাভাবিক, সবাই স্বপ্ন দেখে, কিন্তু একই স্বপ্ন বারবার দেখা এটা আসলে উইয়ার্ড এবং এত স্ক্যারি একটা স্বপ্ন। এবং এই ঘটনাটা হওয়ার পরে যখন এই আচরণের ঘটনা হয় তখন আমি আমার সাথে শেয়ার করি। উনি যেটা করেন যে আমার ওই পাশের মসজিদের আমাদের হুজুর ছোটবেলা আরবি পড়াতেন, সেই হুজুরের মাধ্যমে উনি আমাকে একটা তাবিজ পরিয়ে দেন, কোমরে তাবিজ পরা দিয়ে উনি কোমরে পরিয়ে দেন। এবং মজার ব্যাপার হলো ওই তাবিজ আমার কাছে প্রায় 7-8 মাসের মতো ছিল। ওই 7-8 মাসের মানে যতদিন তাবিজটা ছিল আমার কাছে এই ধরনের কোনো প্রবলেম ফেস করে নেই। আমি জাস্ট ভুলে যাচ্ছিলাম বিষয়টা যে এরকম কোনো কিছু হতো। তো যেটা হয় এই মানে কিছুদিন আগে 2-3 মাস আগে এই তাবিজটা এনিহাউ আমি টয়লেটে যাওয়ার পরে ওইটা কোনোভাবে ছিঁড়ে যায় আর কি, ছিঁড়ে আমার কমোডে এটা পড়ে যায় এবং এটার পর থেকে ইনফ্যাক্ট এটা আবার শুরু হয়েছে এবং এখনো এটা হচ্ছে। সো এখনো আমি কোনো মানে ওইভাবে কোনো ব্যবস্থা নিই নাই, বাট কারোর সাথে যোগাযোগ করি না এখন এটা নিয়ে, বাট এখনো এটা চলছে। এবং লাস্ট আমি 2 সপ্তাহ আগে আমার অফিসের কাজে আমি পুলকের বাসায় থাকি আমাদের একটা কাজে, তো তখনও পুলক এটা নোটিস করে যে যেদিন আমি সকালবেলা যাই ও বাসায় তখন আমি জাস্ট গিয়ে আমি প্রচন্ড ক্লান্ত, আমি জামা কাপড় খুলে ওখানে বিছানায় শুয়ে পড়ি যে আমি জাস্ট একটু রেস্ট নিচ্ছি, তখনও নোটিস করে যে তোর পিছনে তো দাগ। তার মানে এটা আপনার রেগুলার এরকম সমস্যা হচ্ছে? এক্স্যাক্টলি, রেগুলারলি সমস্যাটা হচ্ছে এবং এটা আমার এখানে আসার পিছনে মানে ইনফ্যাক্ট এটাই কারণ। আমরা বেশ কয়েক মাস ধরে ফলো করছি ভূত এফএম এবং শোনার পরে যেটা আমার মনে হচ্ছে যে আসলে মানে ইনফ্যাক্ট মানে কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নাই যে আমাকে আসলে মানে কি হয়। কারণ আমার এমন জায়গায় আপনার দাগটা পড়ে, এটা আমি মানে আপনার নিজের হাত সেখানে যাওয়া অসম্ভব, একদম পুরোপুরি অসম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। মঈন আমাদের SMS করেছেন এবং তিনি SMS করে বলেছেন যে অনেক জ্বর। তারপরে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আছেন মৌসুমী নারায়ণগঞ্জ থেকে, জাহিদ এবং সাদিয়া মুক্তাগাছা থেকে আমাদের সাথে রয়েছেন, মনিকা আশরাফ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন ফাহিম ভূতের গলি থেকে, তিনি জয়েন করেছেন আমাদের সাথে, লামিন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন হাফসা এবং তার মেসেজ আজকে পড়তে হবে সেটা তিনি জানিয়েছেন। অনিকা বাগেরহাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়াও নাহিদ আমাদের সঙ্গে রয়েছেন, আছেন আনিস খুলনা থেকে, শুভ ঢাকা নাজিমুদ্দিন রোড থেকে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি বলেছেন তিনি ভূত এফএম অনেক লাভ করেন। আমাদের সঙ্গে রয়েছেন আদ্রিতা, তিনিও ভূত এফএম অনেক লাভ করেন। দিহান রয়েছেন আমার সাথে কালীগঞ্জ থেকে, এছাড়াও রকি পলাশ আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়াও শিমু আমাদের সঙ্গে রয়েছেন রেইনি যাত্রাবাড়ি থেকে, এভিল ডেড আমাদের সঙ্গে রয়েছেন, সোহাগ আমাদের সঙ্গে রয়েছেন, স্পিড র্যাপিড ঘোস্ট আমাদের সঙ্গে রয়েছেন, জয় আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ার সহ আরো অনেকে। যদি আপনি আপনার SMS আমাদের কাছে পাঠাতে চান তাহলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা নেক্সট ঘটনায় যাব। আরো একজনের কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো এবং তার ঘটনাটাও তিনিও মানে এই 3 জন একসঙ্গে এসেছিলেন তার মধ্যে একজন। এবং আপনার নামটা একটু আমাদের বলবেন প্লিজ। ডিয়ার লিসেনার্স, আমি মাকসুদ সাইফুল্লাহ পুলক, ইপসিলন টেকনোলজিস লিমিটেডে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি।
জি, আপনি বলেন। জি। ঘটনাটা শুরু এরকম যে লাস্ট 6 মান্থ আগে 6 মাস আগে যে বিষয়টা ঘটে গেছে সেটা হচ্ছে স্টিল হ্যাপেনিং, এটা এখনো ঘটতেছে। তো যেটা ইনিশিয়ালি ফ্রাইডে গুলাতে যেটা হয় আমাদের বাসায়, মানে ফ্রাইডে গুলাতে আমরা সবাই একত্রে বাসায় থাকি। তো ওই কোনো একটা ফ্রাইডেতে আমি, আমার বাবা এবং ছোট ভাই কেউই বাসায় ছিলাম না। তো ইউজুয়ালি রান্না বান্নার কাজ শেষ করার পর আমার মা যেটা করছেন আর কি, যে উনি আর কি কিচেন থেকে গোসল করার জন্য প্রিপারেশন নিয়ে বাথরুমে যাবেন। তো ওই সে গামছাটা খুঁজতেছিল। তো গামছাটা এক পর্যায়ে খুঁজতে না পারে, তো উনি আমার রুমে আসছে। আমার রুমের ডেফিনেশনটা যদি দিই তাহলে হচ্ছে রুমটা হচ্ছে কম্পিউটার, তার পাশে ল্যাপটপ এবং তার পাশে হচ্ছে আমার ওয়াশরুমটা। ওয়াশরুমের পাশে হচ্ছে গিয়ে এই গামছাটা রাখা থাকে। তো ওইখানে যেটা হচ্ছে উনি আসছে, আসার পর গামছাটা খুঁজতে খুঁজতে আমার রুমে চলে আসেন এবং এসে হঠাৎ করে তিনি যেটা দেখতে পারেন সেটা হচ্ছে গিয়ে সাদা কাপড় পরিহিত একটা মহিলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরে একটা মহিলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর ওনার মাঝে যে জিনিসটা খেয়াল হয় যে আমার গেট, বুয়া ছিল বাসায়, বুয়া হয়তোবা গেটটা খোলা রেখে গেছে, হয়তোবা চোর বা অন্য কেউ হয়তোবা ঘরে ঢুকছে। তো এই জিনিসটা দেখার পর যেটা হয়, সে তার মাথায় তখন এইটা আসছে। তো সে চেক করতে যায় যে আমার ডোরটা কি লকড আছে কিনা। তো চেক করতে যাওয়ার সময় যেটা হয়, চেক করে আসে, যা দেখে গেল এবং দেখতে পায় যে হ্যাঁ আমার দরজাটা লকড আছে, এবং সে আবার ব্যাক করে রিটার্ন করে আমার রুমে। রুমে আসার পর যেটা দেখতে পায় যে না, ওই মহিলাটা এখন যেখানে দাঁড়া ছিল ওই জায়গা থেকে বিছানার উপর বসে আছে এবং ঘুমটা অবস্থায় সাদা। এবং এই জিনিসটা দেখে সে স্টাক হয়ে মানে জোরে আওয়াজ করে চিল্লানি দেয় এবং সে ওই রুম থেকে বের হয়ে মেইন দরজা খুলে পাশের ফ্ল্যাটের লোকজনকে নক করতে থাকে। তো পাশের ফ্ল্যাটের লোকজনগুলো বের হয়ে আসে এবং তারা ঘটনাটা শুনে এবং তারা মনে করে যে হয়তো অন্য কিছু দেখছে, তারা আসছে। তো ওনারা আসার পরে যেটা হয় যে ওনারা ওইখানে বসে। তো বসার পর বলে যে আপনি একটু শান্ত হন, হয়তো বা অন্য কিছু হ্যালুসিনেশন বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু হচ্ছে। তো ওনারা এরকম বাসায় যেহেতু কেউ ছিল না, তো এরকম একটা সিচুয়েশন হয়েছে বলার পর যে বিষয়টা হচ্ছে, ওনারা আবার বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি থাকেন, আমাদের এখান থেকে ওনাদের ফ্যামিলির 2টা মেয়ে ছিল আর কি, ছোট মেয়ে এবং বড় মেয়ে, বলে আপনার সাথে থাকুক, আমরা আপাতত যাই ওই রুমে, আপনি এখানে থাকেন। তো ওনারা চলে যাওয়ার পর যেটা হয়েছে যে হঠাৎ করে সোফার উপর, ড্রয়িং রুমের সোফায় বসেছিল। তো ওই মোমেন্টে যেটা হয়েছে যে ওই আমার বেডরুম থেকে হঠাৎ করে নুপুরের আওয়াজ আসতেছে। তো নুপুরের আওয়াজ পরে কেউ আসতেছে ডাইনিং রুমের দিকে। মানে আপনার এই পুরো যে ঘটনাটা বলছেন সেই ঘটনা তো অনেক কিছু হয়েছিল, শেষমেশ আপনার যে ডাইনিং রুমে আপনার যখন করবেন, হ্যাঁ সেই জায়গাটা একটু আমরা ডাইনিং রুমে যেটা হয়েছে যে নুপুর পরে আসার আওয়াজটা শুনতেছিল। তো যতই যাচ্ছে সময় যাচ্ছে নুপুরের আওয়াজটা তীব্র হতেছে। তো হঠাৎ করে ওই মহিলাটা আবার সামনে চলে আসার পর পাশে মার সাথে যে 2জন মেয়ে বসেছিল, তো ওরা চিল্লানি মানে আওয়াজ করে জোরে চিল্লায় এবং পাশে যে আম্মু ছিল ওনারা আর কি ঘর থেকে বের হয়ে যায়, সবাই সহ ঘর থেকে বের হয়ে যায়। তো এই বিষয়টার পর বাসার লোকজন সবাই ইনফর্ম হয়। তো ইনফর্ম হওয়ার পর যেটা হয় যে এই বিষয়গুলা সব পুরো বাসায় জানে এবং তখন আম্মু রুম থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর যে বিষয়টা ঘটে যে তারা এই বিষয়গুলা টোটালি যেহেতু ঘটতেছে, তার মসজিদ থেকে হুজুর আসে এবং হুজুরকে বিষয়গুলো বলা হয় এবং তারা এই জিনিসটা আমাদেরকে না বলার চেষ্টা করে যে আপনারা এখন এই জিনিসটা বলেন না। এবং আম্মু যেটা চিন্তা করছে যে ওই দিন আর কি আমাদেরকে কোনো কিছু এই বিষয়ে জানায় না, বলছে যে যেহেতু আপনার বাসায় ছেলেরা আছে এবং হাজবেন্ড, ওনাদেরকে এই বিষয়টা এখন বলেন না। আমরা ঘটনা শুনতে চাই, আমরা আসলে জানতে চাই যে আপনার যে ডাইনিং টেবিলে যাওয়ার পরে যে জিনিসটা দূর করা হলো সেটা একটু বলেন তাহলে হবে। আচ্ছা, নেক্সট যেটা হয়েছে যে ওই দিন আর কোনো কিছু বলা হয় নাই। পরের দিন হচ্ছে গিয়ে আমার ছোট মেয়ে যখন কলেজে যাচ্ছিল তখন তাকে উপর থেকে একজন বলছিল যে তোমাদের বাসার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো সে আর কি সেটা কিছু বুঝতে পারে না এবং তাকে ওইভাবে করে মুভ করানো হয় যে যাতে সে ভয় না পায়। তো এরপরে যেটা হয়েছে যে তাকে বাড়িয়াল্লা থেকে বলা হয়েছে, মানে আব্বু ছিল বাসায় এবং যেটা বলা হয় যে আম্মু যে জিনিসটা শুনতে পায় যে আগেকার লোকজনরা বলতে অনেকে বলে যে যদি মরিচ পোড়া দেয় বা এই ধরনের কোনো কিছু সামথিং করা হয় তাহলে হচ্ছে রুমে যদি ভূত বা স্পিড থাকে তাহলে সেগুলো পালা যায়। তো এটা চেক করার জন্য আব্বু এবং আম্মু ডাইনিং রুমে হঠাৎ করে একটা মরিচকে আগুন ম্যাচের কাঠি জ্বালা এবং মরিচটা পোড়া দেওয়ার চেষ্টা করে। তো হঠাৎ করে দরজার লক ছিল, তো হঠাৎ করে দরজা খুলে কোনো কিছু জোরে গেলে যেরকম আওয়াজ, পুরো মেইন দরজাটার লকটা খুলে জোরে দরজা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পর টোটাল দরজাটা
খুলে গেছে এবং এরপরে হচ্ছে পাশের ফ্ল্যাটে যে লোকজন ছিল তারা সবাই নিচে চলে আসছে এবং এসে পুরা কাহিনীটা বলে। তো এই বিষয়টা প্রবলেমটা কন্টিনিউয়াস হইতেছিল। তো পরের দিন যেটা হয়েছে যে এই জিনিসগুলা প্রবলেম সলভ করার জন্য আমাদের পাশের বাসায় মানে বাসারই ড্রাইভার যে ছিল, বাড়িওয়ালার ড্রাইভার, তো উনি আর কি পীরের কামেল ছিলেন। পীরের কামেল ছিলেন উনি আর কি বিষয়টা টোটাল বিষয়টাকে ওনাকে বলা হয়েছে। উনি অবহিত হয়ে যেটা বলছেন যে আচ্ছা ঠিক আছে, এই ধরনের প্রবলেম যেহেতু ঘটতেছে সেহেতু আপনারা কোনো কিছু একটা সদকা করে দেন। সদকা করতে বলতেছে যে বলা হয়েছে যে বাজারে যাবেন, বাজারে যাওয়ার পর একটা কবুতর অথবা একটা মুরগি কিনবেন এবং এক দামে কিনবেন, যে দামটা তারা বলবে সেই দামটাতেই আপনি কবুতর অথবা মুরগিটা কিনবেন, কিনে এনে সেটা হচ্ছে আল্লাহর নামে জবাই দিতে হবে। তো ওইভাবে করে জবাই দেওয়ার আগে বলছে যে আপনাদের রুমের দরজা জানলা যেগুলো আছে সবকিছু বন্ধ করে রাখবেন। তো দরজা জানলা বন্ধ করে বাইরে যখন এবং আমার একটা কবুতর কেনার পর সেটা যখন জবাই করে আমার, এবং কথা হচ্ছে কি কন্ডিশন হচ্ছে কবুতরটাকে আমার মাকে জবাই করতে হবে। তো যখন জবাই করে তো সব দরজা জানলা বন্ধ, আমার রুমের দরজাটাও বন্ধ ছিল। তো জবাই দেওয়ার সাথে সাথে যখনই আল্লাহু আকবার বলে জবাই দিবে তখন হচ্ছে গিয়ে জোরে করে দরজা আওয়াজ হয় এবং কিছু একটা ঘর থেকে চলে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনলাম আপনার ঘটনা। আমরা পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট একটা ব্রেক নিতে হবে। ব্রেকের পরে ফিরে আসছি আবার স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:21 আমি রাসেল আছি সাথে এবং পাচ্ছি আপনাদের SMS। দেখতে পাচ্ছি যে শ্রীকান্ত পল আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন, লিখেছেন যে ভূতের জয় হোক। আমাদেরকে SMS করেছেন ডিজে ভূত, এছাড়াও আমাদের SMS করেছেন চয়ন ভূত, এছাড়াও আবির হাসান আমাদের SMS করেছেন আকাশ কুমার, ইলিয়াস আমাদের SMS করেছেন মারজান বাগেরহাট থেকে, সীমান্ত বিশ্বাস আমাদের SMS করেছেন, তিনি ইন্ডিয়ার অধিবাসী, তিনি সামহাও কারো মাধ্যমে এসএমএসটি করেছেন। মৌসুমী রফিক আমাদের এসএমএস করেছেন ইব্রাহিমপুর থেকে, তারা ভূতের ফিল্ম অনেক পছন্দ করেন জানিয়েছেন। জিশান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ইনজামুল, এবং আমাদের এসএমএস করেছেন এছাড়াও জুবায়ের, এছাড়াও দেখতে পাচ্ছি যে গুড্ডু আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সপ্তিক, এছাড়াও মুন আমাদের এসএমএস করেছেন জয় আশুগঞ্জ থেকে, এছাড়াও বাঁধন পাপড়ি আমাদের এসএমএস করেছেন, প্রীতম এসএমএস করেছেন প্রিন্স এসএমএস করেছেন, মিল্টন, রাজু, নিমত, ফারহাদ ধানমন্ডি থেকে এবং আরো অনেকেই। সো আপনি যদি এসএমএস করতে চান তাহলে আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনার নামটা বলুন প্লিজ। হ্যালো, আমার নাম তানভীর, আমি ওয়ার্ক স্পেস ইনফোটেকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এখন আমি যে স্টোরিটা শেয়ার করব সেটা হচ্ছে আমার মায়ের খালার কাহিনী, আমার মার কাছ থেকে শোনা। আমার মায়ের খালা গ্রামে থাকতেন, তো উনি ওনার পাশের বাড়িতে একটা কাজে গিয়েছিলেন। তো উনি যে দেখতে পান যে ওইখানে একজন পজিস্ট মহিলা আছেন। This track was downloaded from fusionbd.com. তো পজিস্ট মহিলা বেশ কয়েকদিন থেকে পজিস্ট ছিলেন। তো উনি দৌড়াদৌড়ি করছিলেন, মানে পুরোটা উঠান জুড়ে দৌড়াদৌড়ি করছিলেন, একে ওকে মারছিলেন, একে আশ্রয় কামড়ে দিচ্ছিলেন। তো এই অবস্থাতে তো উনি এটা দেখে ভয় পেয়ে চলে আসেন। তো ভয় পেয়ে চলে আসার পরে তো হাফ এন আওয়ার পরে উনি টের পান যে পাশের বাড়ি থেকে কান্নার রোল আসতেছে। তো উনি যান যে ঘটনা কি সেটা দেখার জন্য। তো উনি যাওয়ার পরে দেখতে পান যে উঠানের মাঝখানে ওই মহিলাটা শোয়ানো অবস্থায় আছে। তো উনি কিছু সাত পাঁচ না ভেবে ওই মহিলার মুখের সামনে যে যাচাই করতে থাকেন যে ইজ শি ডেড অর নট। তো মহিলাটা আসলে তখন ও মারা যায়নি। তো উনি জাস্ট চোখের একটা পলক ফেলেন, তার দিকে তাকায়, তারপর তিনি মারা যান। তো উনি এই ঘটনাতে খুব শকড হওয়ার পরে বাসায় ফিরে আসেন। তো 10 মিনিট পরে উনি যখন ঘটনাটা সবার সাথে শেয়ার করছেন, তো তখন 10 মিনিটের মধ্যে এমন হয় যে তার ভিতরে কি যেন হয়ে যায়। সে জাস্ট সম্পূর্ণটা উঠান ওই আগের মহিলাটার মধ্যে
ঘুরতে থাকেন এবং জাস্ট মানে এমন একটা ভাব করতে থাকেন যে মানে উনি পাগল পাগল এরকম একটা ভাব করতে থাকেন। তো উনি ঘুরতে ঘুরতে হঠাৎ উঠানের মাঝখানে দাঁড়িয়ে বলেন যে আমি তো আজকে চলে যাব, আমাকে আজকে নিয়ে যাবে, এটা বলতে থাকেন। তো ওনার এরকম পাগলামি অবস্থা দেখে ওনার যে যা ছিলেন উনি দৌড়ে আসেন, ওনার সাথে সম্পর্ক ভালো ছিল। তো উনি এসে বলেন যে ভাবি ভাবি আপনার কি হয়েছে। তো উনি এসে টাচ করেন ওনাকে। টাচ করার পরে যে এই ঘটনাটা ঘটে, আমার মায়ের খালা উনি ওইখানে ফেইন্ট হয়ে যান, অজ্ঞান হয়ে পড়ে যান। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে যেটা হয় যে ঠিক ওই মুহূর্তেই তার যে যা ছিল তার যা এরকম একই কাজ করতে থাকে, মানে উনি ঘুরতে থাকেন, এখানে মাল্টিপল পজিশনের ব্যাপার চলে আসে। তো উনি ঘুরতে থাকেন এবং ঘুরতে ঘুরতে উঠানের মাঝখানে এসে যে অবস্থাতে ছিল, অজ্ঞান অবস্থাতে যে যিনি ছিলেন আমার মায়ের খালা, ওনাকে একটা লাথি মারেন জোরে। লাথি মারার পরে উনি বলতে থাকেন আমিও চলে যাব ওর সাথে। এটা বলার পরে তো অ্যাকচুয়ালি আগে যে মহিলাটা মারা গিয়েছেন সেই মহিলার জন্য একটা বড় হুজুরকে ডাকা হয়েছিল। তো বড় হুজুরকে ডাকা হয়েছিল, ওই হুজুর আসতে একটু দেরি হয়ে গেছে। হুজুর এসে দেখেন যে পাশের বাড়িতে মারা গেছে এবং এটি শুনতে পান যে পাশের এই মারা যাওয়ার পাশের বাড়িতেই আবার একই কাহিনী হচ্ছে যে পজেস্ট হয়েছে। তো উনি বাড়ির চৌকাঠে ঢোকার সময় মানে কিছু একটা আঁচ করতে পারেন যেখানে কিছু একটা ঘটতেছে। তো এরপরে যেটা হয় যে উনি দেখেন যে উঠানের মাঝখানে একজন বসা একজন শোয়া। তো যে বসেছিল উনি ছিলেন যা ওনার। তো হুজুর যে জিজ্ঞেস করেন যে তোর কি হয়েছে, তুই এখানে কেন এরকম করে বসে আছিস? তখন বলে যে আমি তো দুজনকে নিয়ে যাব আর তুই তো আমার কিছু করতে পারবি না। এরপরে হুজুর বলে আমি তো তোরে ঝাড়ফুঁকো করবো না, তোরে কিছুই করবো না, তোকে এমনিতে পাঠিয়ে দিব। তখন হুজুরের সাথে সে তর্ক জুড়ে দেয়। তো তর্ক জুড়ে দেওয়ার এক মুহূর্তে সে হুজুর দৌড়ে যে তার মাথাটা চেপে ধরে কানের কাছে কিছু সূরা পড়েন। সূরা পড়ার পরে সে চিৎকার দিয়ে ওঠে এবং বলতে থাকে যে আমি দুজনকে ছাড়া যাব না, আমি দরকার হলে আমি একজনকে নিয়ে যাব, একজন থাকবে এখানে। এরপরে যেটা হয় যে হুজুর সূরা পাঠ করতে থাকেন। তো সূরা পড়ার এক মুহূর্তে ও আবার যে এরকম দৌড়াদৌড়ি করে মানুষকে আছড়ে কামড়াতে দিতে থাকে। হুজুর অবশ্য আগে নিষেধ করে দিয়েছিলেন যে কেউ কোন রকম বাধা দিবেন না, বাধা দিলে আরো ক্ষতি হতে পারে সামনে। তারপরে হুজুর যেটা করেন যে হুজুর আবার ওকে ধরে বসানোর পরে মাথাটা চাপ দিয়ে ধরে আবার সূরা পড়ে কানের কাছে। তখন বলে যে ঠিক আছে আমি যাব, তবে যাওয়ার আগে এমন কিছু একটা করে যাব যাতে সারা জীবনের জন্য ওর ক্ষতি হয়ে থাকে। এটার পরে তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে যা তুই, তারপরে তুই যা। এরপরে হুজুর কি করে, হুজুর সূরা পড়তে থাকে। তো ওইটা আবার পুরো উঠোন ঘুরতে থাকে এবং হঠাৎ করে উঠোনের মাঝখানে এসে এমন একটা লাফ দেয় যে লাফটা সাধারণ মানুষের দেওয়া সম্ভব না। সে 3 ফুট লম্বা একটা লাফ দেয়, লাফ দিয়ে ঠিক মাথাটা নিচের দিকে দিয়ে পড়ে এবং সে তখনই ওখান থেকে চলে যায়। ওই মহিলাও ফেইন্ট, তখন আমার মায়ের খালাও ফেইন্ট। তো যখন তাদের জ্ঞান ফিরে দেখা যায় যে যেই মহিলাটা মাথা নিচু করে পড়েছিল তার আসলে স্মৃতিশক্তি নাই এবং সে আর কখনো স্মৃতিশক্তি ফেরত পায়নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব কিছু SMS। আমাদের কাছে বেশ কিছু SMS চলে আসে। ইনফ্যাক্ট আজকে আমাদের অনেকগুলো গেস্ট, এর মধ্যে আমাদেরকে জয়েন করেছেন আরো একজন নতুন অতিথি এবং সেই সাথে আমাদের পুরনো অতিথি বাবু ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও আসবেন কিছুক্ষণের মধ্যে। সো অনেকগুলো ঘটনা, যার জন্য আমি আজকে ইমেল পড়ার সময় পাবো কিনা আমি ঠিক বলতে পারছি না, বাট অনেক গেস্ট রয়েছেন আজকে। সো স্টে টিউন, দেখবেন যে একটার পর একটা ঘটনা আমরা শুনতে থাকবো। জিশাদ আমাদের SMS করেছেন শরীয়তপুর থেকে এবং তিনি বলেছেন যে আমার কাছে ট্রু স্টোরি আছে। আচ্ছা, আমাদের ভূত এফএম এর ইমেল অ্যাড্রেসটি আজকে বলে দেওয়া হয়নি, আপনি আমাদের ইমেল করে পাঠিয়ে দিতে পারেন, কিন্তু সেটা হচ্ছে যে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমাদের মাজহারুল ইসলাম মাজেদ আমাদের SMS করেছেন সিলেট থেকে। এছাড়া আমাদেরকে ডিজে ভূত SMS করেছেন আমাদেরকে কাঞ্চন, তাপস, রূপা। আপনিও যদি SMS করতে চান, আগে SMS গুলো পড়ে ফেলি। সাগর আমাদের SMS করেছেন, রুশিল আমাদের SMS করেছেন আদ্রিতা। এছাড়াও তোফাজ্জল আমাদের SMS করেছেন যশোর থেকে, আমাদেরকে SMS করেছেন গাদ্দাফি। এছাড়াও পূজা ময়মনসিং থেকে SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন মিল্টন, SMS করেছেন আমাদেরকে নিঝুম, শিশির মিরপুর অরিজিনাল 10 থেকে, জ্যোতি গাজীপুর থেকে আমাদের SMS করেছেন মেহেদি আতিক রাজশাহী থেকে, শাহরিয়ার আমাদের SMS করেছেন মিজান। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার ইমেল করতে হবে এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ অবশ্যই এমন কোন অ্যাড্রেস দেবেন না যেখানে
আপনাকে কখনোই পাওয়া যায় না, বা এমন কোনো ফোন নাম্বার দেবেন না যেখানে আপনি ওপাশ থেকে কখনোই কেউ ফোন ধরবে না। সো আপনাকে যেটা করতে হবে, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে। যদি আপনার ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আপনি পাবেন আমাদের পক্ষ থেকে কল, অথবা আপনি যদি এখানে উপস্থিত না থাকতে পারেন, স্টুডিওতে সেটা আপনার ঘটনা শেয়ার করতে না পারেন, সেই সুযোগ যদি আপনার না থাকে, তাহলে আমরা যেটা করবো, আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। অবশ্যই উল্লেখ করবেন আপনি কি স্টুডিওতে আসতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যাই হোক, এই ছিল নিয়ম কানুন। আমরা আবারও ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে জয়েন করেছেন আরো একজন। আপনার নামটা জানতে চাইবো। হ্যালো, আমি সুমনা বলছিলাম। সুমনা, আপনার ঘটনা তাহলে আমরা শুরু করি। আপনি তো একদম ডেট ধরে ধরে ঘটনা বলবেন। প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা কত সালে ঘটেছিল আপনার? 1992 সালে। 1992 সালে। শুনি তাহলে আমরা ঘটনা। আসলে আমরা কখনো গ্রাম দেখিনি, তো ওই টাইমটা আর কি পরীক্ষা শেষ, আমার ফ্যামিলি আমার মা আর কি আমাদের 4 বোনকে নিয়ে গ্রামে যায়। আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে প্রপারেই, বাট আমার যে কাজিন গুলো ওনারা গ্রাম যেটাকে বলে সেদিকে থাকতেন আর কি। তা আমরা যখন ওনাদের বাসায় যাই, প্রথমে আমার মার মেঝো চাচা তার বাসা হয়ে আর কি বড় চাচার বাসা আর কি যাবো। তো আমরা প্রথমে মেঠো পথ দিয়ে নেমে ওই সেজো চাচার বাসায় যাই। আমার সেজো নানা যেটা বলে, যাকে বলতাম আর কি, উনি মারা গেছেন। যাই হোক, ওনার বাসায় গিয়ে আমার সব ভাই বোনরা চলে যায় আমাকে দেখে। তা আমার সাথে একটা ছোট মামা ছিল। তা আমি আমার সাথে কিছু প্রায় আধ ঘন্টা পরে আর কি রওনা দিই। তো ওই সময়টা ছিল 2:30 থেকে 2:30-3টা এরকম বাজে। ওই সময় যেহেতু এই যে জুন জুলাই মাস, অসম্ভব গরম, কিন্তু বাতাস, হ্যাঁ, এত সুন্দর ওয়েদার। বাট গ্রামের দেশে ওই টাইমটায় মানুষ খাওয়া দাওয়া করে কেউ কিন্তু ঘরে বাইরে বের হয় না, শূন্য, জনশূন্য এরিয়া ছিল আর কি। তা আমি হেঁটে আসছি আমার মামার সাথে। তা আমি মামাকে বলছি, মামা দেখো তো জায়গাটা খুব সুন্দর না, তুমি এক কাজ করো, আমার সেজো বোনের কাছে আমার ক্যামেরাটা আছে, তুমি দৌড়ে গিয়ে নিয়ে আসো, সামনেই তো বাসা, তুমি যতদূর তাড়াতাড়ি আসতে পারো নিয়ে চলে আসো আর কি। যাই হোক, আমি দাঁড়ায় আসছি। আমি যে জায়গাটা দাঁড়াচ্ছি আমি খেয়ালই করিনি আমি কোন জায়গায় দাঁড়ায় আসছি। সেখানে ছিল হচ্ছে বাস ছাড় আর কি। হ্যাঁ, তার সামনে ধান ক্ষেত। তা আমি শাড়ি পরা ছিলাম, একটা জর্জেটের শাড়ি। তা যাই হোক, আমার মামা আস্তে আস্তে ওই টাইমটা হঠাৎ করে একটা জোরে বাতাস এসে, এমন জোরে বাতাস আসছে যে আমাকে উড়ায় নিয়ে চলে যাচ্ছে বাতাসে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি বসে পড়ছি। তারপরে উঠে দাঁড়াতেই পিছন থেকে আরেকটা বাতাস আসে। তা আমি নিচে আবার বসে চুপচাপ মাথা নিচে করে বসে আছি, খেয়াল করছি যে বাতাসটা শুধু আমার গায়ে লাগছে, কিন্তু আগে সামনে যে গাছপালা ওগুলো কিন্তু ওই যে ধান ক্ষেত ওগুলো কিছুই নড়ছে না। ওই টাইমটি আমার মামা চলে আসে আর কি। আমি ছবি তুলে যাই, মামাদেরকে বলি, মামা জানো তোমার রাস্তায় এইরকম বাতাসের মধ্যে পড়ছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম। মামা বলে তোমাকে ভূত টুত ধরছে এরকম। যাই হোক, যোগ টোক করলো। ঠিক 94 এর কথা বলি আমি, তখন আমি এইচএসসি পরীক্ষা দিই। তাই রাত্রে পড়ার আর কি অভ্যাস আমার। ঠিক পরীক্ষার ধরেন 20-25 দিন আগেকার কথা। আমার সাথে এক ছেলের রিলেশন ছিল। তো আমি যখন পড়তাম রাত্রে, ঠিক 1:30-2টার দিকে সে ওই আমাদের বাসাটা ছিল 4 তলা, আর উপরে ছিল ছাদ। তো ওই ছেলেটা ছাদ থেকে সানসেটে নেমে মাথাটা ঝুলিয়ে আমার সাথে আর কি দেখা করতো। ওই চিরকুট দিয়ে যেত আর কথা বলে জানলা কাছে দাঁড়িয়ে কথা বলতাম, চলে যেত। তা একদিন রাত্রে আমার মার শরীরটা খুব খারাপ ছিল। আমার মাও 1:30 পর্যন্ত জাগা। তো আমি ভয় পাচ্ছিলাম যে এখন যদি সে আসে সানসেট দিয়ে ধরা পড়ে যাবো। হ্যাঁ, তা আমি চাচ্ছিলাম না সে আসুক এই টাইমটা। আল্লাহ কাছে বলছে, আল্লাহ যেন আজকে না আসে। যাই হোক, যে শুয়ে পড়লো। ঠিক 1:30টার দিকে তো আসে, ওই দেখা গেল সে 2টা এরকম টাইপ, 1:45-2টার দিকে দেখি এখন সানসেট দিয়ে সে আসলো। এসে আমি বসে আছি, আমার সোজাসুজি আর কি জানালাটা। এখন আমি বইটার থেকে আড়াল থেকে বলছি তুমি চলে যাও, কিন্তু সে আমার দিকে মাথা ঝুলিয়ে আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে এবং কেমন যেন একটা অদ্ভুত হাসি তার মুখে। আমি বারবার ইশারা করছি তুমি চলে যাও, আম্মা আসে। তবে দেখি কিছুক্ষণ পরে চলে গেল সে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম 11টার দিকে, আমার ফ্রেন্ড এসে উঠালো, ওদেরই পাশাপাশি থাকে। ফ্রেন্ডটা এসে আমাকে চিরকুট দিয়ে গেল যে তো কালকে ভাইয়া দিয়ে যেতে পারেনি, নাও তোমার চিঠি। তাই যাই হোক, আমি পড়লাম, ছটপট করে পড়লাম, যে শুনলাম চিঠি লেখা আছে চলে গেছে ঢাকার থেকে, দেখা হবে না, 7-8 দিন পরে আসবে।
তো রাত্রেবেলা আমি আবার পড়তে বসছি, পড়তে বসার পরে চিরকুটটা পড়তে গিয়ে দেখি যে সে লিখছে যে যেদিন গতকালকে রাত্রের কথা আর কি, সেদিনই দুপুরবেলা 3টার দিকে সে ঢাকা থেকে চলে যায়। তখন আমার মনে হলো যে 3টার দিকে দুপুর থেকে চলে এসে কিন্তু রাত্রে তাহলে আমার সাথে কে দেখা করতে আসছে, ওই সানসেট থেকে কে আসছে। তখন আমি এমন ভয় পাইছি, আমি আর ওই মুহূর্তে এরপরে তো আমি রাত্রে পড়াশোনা করিনি, আর যতটুকু পড়ছে আমার মাকে সাথে করে নিয়ে বসে, এই কথাটা আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি। ঠিক তারপরের ঘটনা, আপনার আমরা ছিলাম ক্যান্টনমেন্টে, আমরা একটা অ্যাপার্টমেন্টে যাই। যাওয়ার পরে ওই অ্যাপার্টমেন্টে আমার ছেলে তখন মানে এরপরে বিয়েটি হয়েছে আমার, এরপর আর কোনো প্রবলেম হয়নি। মানে যেগুলো প্রবলেম সে ছোটখাটো প্রবলেম, ওটা ধরার মতো না, যাই হোক ওটা বাদ দিলাম। তো আমরা ওই অ্যাপার্টমেন্টে যাওয়ার পরে আমাদের মানে ইন করা যে রাস্তাটা, সেখান থেকে ড্রয়িং রুমটা মানে স্লাইডিং ডোর দেয়া। হ্যাঁ, তা এখন আমি যখনই বের হতাম আমার সেজো মনে ওইটা দেখছে, দেখতাম যে একটা ছোটখাটো প্রায় 6-7 বছরের একটা বাচ্চা ওই মেইন গেট থেকে দৌড় দিয়ে আপনার ড্রয়িং রুম দিয়ে ঢুকে যেত। যাওয়ার সময় আমার মুখের দিকে তাকাতে চলে যেত। আমি এটা অসম্ভব ভাবে তা আম্মাকে বলতাম, আম্মা তখন বলতো যে তুমি এক কাজ করো, তুমি তাবিজ নাও। বলে তো মানুষ তাবিজ নিলে শরীর বেঁধে রাখলে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার আম্মু কিন্তু তাবিজ পছন্দ করে না, মানে বিশ্বাস করে না সে। যে এর পরের ঘটনা যে আমি একটা বাসা ভাড়া করি আমার ফ্যামিলি আর কি, আমার হাজবেন্ড আমার বাচ্চা টাচ্চা নিয়ে। তো ওই পাশে একতলা বাসা। তা আমার সে সময় এমন একটা সময় ছিল ওই মুহূর্তটা যে আমার বাচ্চাটা ছিল আমার মানে মার বাসায়, নানু বাসায়, আর আমার হাজবেন্ডের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, উনি চলে যায় আর কি রাত্রে তার বাবার বাসায়। পুরো বাসাটাই হচ্ছে আমি একা। তা এখন আমার একতলা বাসা ছিল এটা। তো এখন আমি রাত্রে 3টা পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে কথা বলছি, ও সকালে অফিস, পরে আমি রেখে দিলাম ফোনটা। যাই হোক লাইটটা অফ করে আমি রাতে ঘুমাচ্ছি, মানে লাইটটা অফ করে ঘুমাচ্ছি কি আমি জেগে আছি। হ্যাঁ, এমন সময় ফিল করলাম যে আমার পাশে ডাইনিং এর রুমে মানে কে যেন পানি খাচ্ছে, তারপরে হেঁটে হেঁটে ড্রয়িং রুমে যাচ্ছে, তারপর ওই রুম থেকে যাচ্ছে হচ্ছে আমার ছেলের যে রুমটা ছিল সেই রুমে। তারপর কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে আমি ভাবতেছি হয়তো বা ফ্ল্যাটের অন্য কোনো বাসা থেকেই আওয়াজটা আসছে, নিজের ভয়টা দূর করার জন্য। তারপরে কিছুক্ষণ পরে টের পেলাম যে কেউ যেন বাথরুমে গিয়ে শাওয়ার নিচ্ছে। তা আমি তারপরে সূরা পড়তেছি, আমি আয়াতুল কুরসি পড়তেছি, এমনি বুকে ফু দিচ্ছি, আল্লাহ আল্লাহ মানে আল্লাহকেই ডাকছি যে আল্লাহ কোনো রকম কিছু যেন না হয়। আর বারবার চিন্তা করছি আমি কি ওকে ফোন দিব, আমার হাজবেন্ডকে ফোন দিব। আবার চিন্তা করলাম যে ওকে বারবার ঘুম ভাঙানোটা বিরক্তিকর, অফিস করবে। এমন সময় হঠাৎ করে মনে হলো পিছন থেকে কে যেন আমার পিছনে আর কি, ঠিক পিছনে ঘাড়ের কাছে, মানে নিঃশ্বাস, একটা গরম নিঃশ্বাস ফেলার যেরকম, মানে নিঃশ্বাসটা ফেললে যেরকম লাগে, ঠিক আমার ঘাড়ের পিছনে একটা নিঃশ্বাস ফেললো। আমার তখন আমার মনে হয় আমি নাই, মানে ওই সময় সেন্সলেস হয়ে গেছি। পরের দিন আমার 2:30টার দিকে ঘুম ভাঙছে। ঘুম ভাঙে আমি দেখি যে আমার ফোনে অনেক কল। তারপর আমার হাজবেন্ডকে বললাম যে এই ঘটনা। আমার হাজবেন্ড আমার এ পর্যন্ত আমাকে আর একা রেখে কোথাও যায়নি। যাই হোক, এর পরের ঘটনা, আমি তখন প্রেগনেন্ট, আমার সেকেন্ড বেবির সময়, 6 মাস চলছে ওই সময়। তা আমার হাজবেন্ড আর আমি ওই সময় বাসায়, আমার বাচ্চাটা তখন আমার বাসায়, কারণ আমি অসুস্থ ছিলাম দেখে বাচ্চাটা আমার বাসায় ছিল। যাই হোক, আমি আমার হাজবেন্ডের সাথে টিভি দেখছিলাম, ও অফিসিয়াল কাজ করছিল। ওই সময় আমাকে বলছিল যে তুমি এক কাজ করো, তুমি গিয়ে আমার ডিকশনারিটা এনে দাও। তা আমি ওই রুম থেকে গিয়ে আমার ছেলের রুমে আর কি ডিকশনারি নিয়ে, ওই সাইডটা ছিল আপনার অন্ধকার, দক্ষিণ সাইড, বাট ওখানে কোনো বাসা ছিল না। তা আমি এমনিতেই রাত্রে, অল্প রাতেই মনে করি 7টার দিকে ওই রুমে গিয়ে যেতেই ভয় পেতাম। যাই হোক, আমাকে বলার পরে ও বলতে থাক, তোমার যদি অসুবিধা হয় যাওয়ার দরকার নেই। তারপর আমি সাহস করে গিয়ে আমি জাস্ট ডিকশনারিটা তুলে যে ব্যাক করছি, ওই মুহূর্তে মনে হলো কে যেন আমাকে একটা খামচি মারলো। হ্যাঁ, আমি অনেক জোরে চিৎকার দিয়ে আসলাম, আমি নড়তেও পারছিলাম না, গা হাত পা কাঁপছিল। তো আমার হাজবেন্ড দৌড়াতে এসে আমাকে বললো কি হয়েছে তোমার। তার বললাম কে যেন আমাকে একটা মানে খামচি দিছে, মানে নখ বড় বড়, ওটা দিয়ে খামচি দিছে। তার বললো যে তুমি হয়তো কোথাও ব্যথা পেয়েছো, দেখি কোন জায়গায় ব্যথা, খামচি দিলে তো খামচির দাগ থাকে। বিশ্বাস করে আমি গাউনটার পাশ যে পায়ের জায়গাটা, সেই জায়গাটা দেখি 4টা মানে নখের যে আঁচড় যেটাকে বলে, সে আঁচড়। আমি এরপরে আমি আর বাসায় থাকিনি। এরপর আমার বেবিটা হয়ে যায়। ঠিক যখন বেবির বয়স আপনার 4-5 মাস, এর মধ্যে আমি বলি আমার হাজবেন্ডের একটা বদ অভ্যাস আছে, সে রাত জাগে। মনে করেন 2টা-2:30টা পর্যন্ত রাত জেগে থাকে। আর বেবি হওয়ার পরে আমি আগে ওর সাথে রাত জেগে থাকতাম, বাট বেবি হওয়ার পরে আমি খুব আর্লি ঘুমিয়ে যেতাম।
আমি আমার যে রুমটা বেডরুমটা বললাম তো ভয় সাইডটা অন্ধকার, হ্যাঁ, তা আমি ডাইনিং এ লাইটটা অন করে রাখতাম, বেডরুমটা খুলে রাখতাম, ওই লাইটটা এসে বেডরুমের মধ্যে পড়তো। আচ্ছা মানে সব দেখা যাচ্ছে, গাঢ় আলো না, হ্যাঁ, তা আমরা পাঁচালে হয়ে শুইতাম, মানে লম্বা শুলে বাচ্চা নিয়ে শোয়া যেত না, ওই আমি পাঁচাল হয়ে শুলে মধ্যেখানে আমি শুতাম, সাইডে হচ্ছে আমার বেবিটা, বা সাইডে হচ্ছে ওর বাবা। তা আমার মাথার কাছে হচ্ছে একটা টয়লেট, যে সাইডটা ঘুমাই। তা হঠাৎ আমি 11টার দিকে ঘুমিয়ে পড়ছি, ঠিক আপনার মানে 2টা 2:30 ওরকম টাইমটা। তা আমি হঠাৎ ঘুম ভেঙে তাকে দেখি আমার হাজবেন্ড আমার মাথার উপরে এইভাবে আমার মাথার মুখের দিকে ঝুলে তাকিয়ে আছে। তা আমি আবার ওকে দেখার পরে আমি বললাম যে তোমার এই অভ্যেসটা এখনো গেল না, আমি অপছন্দ করি সবচেয়ে বেশি তোমার এইটাই যে তুমি রাত জেগে থাকো, আমার খুব বিরক্ত লাগে। বলেই আমি পাশ ঘুরে তাকিয়ে, মানে পাশ ঘুরলাম যখন, তখন তাকে দেখি আমার হাজবেন্ড ঘুমাচ্ছে আপনার পাশে, আমার পাশে। আমি আমার হাজবেন্ডকে দেখার পর তখন আমার মনে হলো কি আমি একটু আগে কাকে দেখলাম, কার সাথে কথা বললাম, বলে আমি আমার হাজবেন্ডের কে মানে শক্তভাবে জড়া ধরলাম, আর ওর সাথে কথাই বলতে পারছি। ও আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি ওর দিকে তাকাচ্ছি না, ভয় চোটে ওর দিকে তাকাচ্ছি না যে এটাও কি আসল মানুষ কিনা। তখন হ্যাঁ অসম্ভব ভয় পেয়ে যায়। এরপরে আমি সারা রাত আমার ওরকম করেই যায়। পরের দিন আমি এরপরে আর কি আম্মার বাসায় কয়েকটা দিন কাটিয়ে আসি। এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আপনার মানে এই ফ্যাক্টটা। পরবর্তী সময় আমি আমার শ্বশুরের অ্যাপার্টমেন্টে যাই। আমার শ্বশুরের অ্যাপার্টমেন্টটা তখন কি ওই 6 তলা বাসা আর কি, আমাদের 2টা সাইডটা বানানো হয় আর সামনের গুলো পুরোপুরি পিলার টিলার দেয়া, বাট কোনোটাই কমপ্লিট হয়নি। বাট আমাদের 2টা এ আর ডি কমপ্লিট হয়েছে, 4 ইউনিটের বাড়ি। আমাদের মধ্যেখানে হচ্ছে লিফট, আর ওই বি আর সি এর মধ্যেখানে হচ্ছে আপনার সিঁড়ি। হ্যাঁ, তা এখন আমরা একসাথে খেতাম, এতে গিয়ে খেয়ে আসতাম, মানে একটুখানি অল্প একটু জায়গা। তা রাত্রে 11টার দিকে লাস্টে খেতে হচ্ছে আমি আর আমার হাজবেন্ড। আমার খাওয়ার সময় আমারটা খাওয়াটা হয়ে গেলে আমি ওর খাবারটা নিয়ে চলে আসতাম। তা এখন একদিন আমি খাবার নিয়ে আসিনি, ওর মা বলছে যে আমার শাশুড়ি আর কি, তুমি গিয়ে এক কাজ করো, আমার হাজবেন্ডকে ডাক দিয়ে তুমি তোমার হাজবেন্ডকে ডাক দিয়ে আসো, একসাথে খাও। আমি যখন যাচ্ছি তখন মনে হলো সি যে এইটা অ্যাপার্টমেন্টটা, ওই রুমটাতে মনে হচ্ছে একটা কি জানে সাই করে চলে যাচ্ছে, মানে একটা মানুষের আকৃতি, বাট মানে মানুষ না, বুঝতে পারছি না, কিন্তু একটা কেমন যেন কি জানি চলে যাচ্ছে। তাই এটা দেখার পর আমি ওইটা দেখে আমি দৌড়ে আমি ভাত খেতেও আর যাইনি। আমার হাজবেন্ডকে বলি দেখো যে বারবার যে ভয় পাই, এখানেও চলে আসছে সেই জিনিসটা। কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি একটা প্রতিটা মুহূর্তে আমি একটা গন্ধ পেতাম, সেই গন্ধটার সাথে কোনো পারফিউমের সাথে মিল নেই, কোনো ফুলের সাথে মিল নেই, মানে অপরিচিত একটা গন্ধ আসতো আমার কাছে। হ্যাঁ, আমি যখন আর কি হয়তো বা কিছু একটা ছিল, এখন আল্লাহর রহমতে নাই, আমি ফিল করি না, আমি পরবর্তী সময় বুঝি, বাট ওই গন্ধটা আমার সাথে সব সময় থাকতো। তা এটা যে আমার মনের ভুল বা মানসিক ভাবে কোনো একটা কারণ হতে পারে সেটা না, আমার হাজবেন্ডও পেয়েছে এই গন্ধটা, আমার ছোট ননদ যে সেও পেয়েছে। This track was downloaded from FusionBD.com. একদিন দুপুর বেলার ঘটনা, আমার সবসময় ঘটনাগুলো ঘটতো আসরের ওয়াক্তে থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত। তো ওই সময় আপনার আমার ননদ থাকতো আমার এক রুমে, আমার বেডরুমের পাশের রুমটা। তা ঠিক 3টা, 3:30, 4টার দিকে আমি ড্রয়িং রুম থেকে, আমার রুমটা হচ্ছে মানে একটু গলি টাইপের, মানে এটাকে বলে, এটাকে লম্বা একটা লনের মতো, মানে জায়গাটায় কি বলে মনে পড়ছে না, যাই হোক ওই জায়গাটা থেকে ডাইরেক্ট দেখা যায় হচ্ছে আপনার বেডরুমটা। আমি ডাইনিং এ বসে আমার মেয়েটাকে নিয়ে ড্রয়িং রুমে ওকে বসে টিভি ছেড়ে দিয়েছি, আর ওই মুহূর্তে আমি ডাইনিং এ এসেছি পানি খেতে। হঠাৎ চোখের মধ্যে পড়লো যে আমার ননদটা শুয়ে আছে, ঠিক ননদের পাশে আরেকটা ননদ দাঁড়িয়ে আছে। আচ্ছা, মানে ওই মুহূর্তটা আমি বোঝাইতে পারবো না, আমার যে ফিলিংসটা কাজ করছে সেটা আমি ওই মুহূর্তে ওইখানেই, হ্যাঁ, এই প্রতিটা মুহূর্তে আমি একটা মানুষকে 2টো কপি দেখি। তখন পরে আমি এই ব্যাপারটা নিয়ে অসম্ভব মানে অস্থির ছিলাম যে কেন এরকম হচ্ছে আমার সাথে।
কি মানে কি ব্যাপারটা কি। আমি বাথরুমে গেলে মনে হতো যে কেউ একটা সানসেট দিয়ে কেউ এসছে, গন্ধ পাচ্ছি আমি। একদিন আমি রাত্রেবেলা রুম থেকে বের হচ্ছি, এসি রুম থেকে বের হলে ফট করে কিন্তু একটা গন্ধ এসে লাগে। হ্যাঁ, তা আমার বাচ্চাটাকে ঘুম পাড়ায় আমি রুম থেকে বের হয়েছি, ওই মুহূর্তে আমার হাজবেন্ড বের হয়ে গেছে, তারপরে আমি 1 ঘন্টা পরে বের হচ্ছি। বের হওয়ার পর আমি ওর কাছে গিয়ে বসার সময় ও আমাকে বলছে যে তুমি কি একটা গন্ধ পাইছো? তা আমি বললাম যে হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, দেখি তুমি পাও কি না, এই জন্য আমি আগে বলিনি। বলে যে হ্যাঁ আমি একটা গন্ধ পাচ্ছি, কেমন যেন একটা গন্ধ। তাই এখন এর পরবর্তী সময় আমি একটা শুনলাম আমার একটা কাজিনের কাছ থেকে, মোহাম্মদপুর একটা হুজুর আছে, সে মানে সুফি একজন ভদ্রলোক, উনি তাবিজ কবজ এগুলো করেন না, বাট উনি বলে দিতে পারেন কি প্রবলেমটা হচ্ছে। তো ওনার কাছে যাই আমার 4 বোন মিলে, যাওয়ার পরে উনি বলে আর কি যে আপনার সাথে একটা মানে একজন একটা মানে বলতে গেলে জিন যেটাকে বলে সেটা ছিল, বাট আপনাকে কোন রকম সে ক্ষতি করেনি, বরঞ্চ আপনার ক্ষতি হওয়ার যে সব জায়গায় মানে যে সেখান থেকে আমাকে বারবার বাধা দিয়েছে, আমাকে দেখিয়েছে যে মানে তোমার ক্ষতি হতে পারে, তুমি সাবধান থাকো। এটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে অনেকগুলো SMS অলরেডি জমে গেছে, অনেক সুন্দর আমরা ঘটনা শুনলাম, থ্যাংক ইউ আপনাকে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে সোহেল SMS করেছেন বাগেরহাট থেকে, এবং তারা বলছেন যে ভূত এফএম শুনতে ভালো লাগে। এছাড়া আমাদের বাদশাহ SMS করেছেন, এবং বাদশাহ আমাদেরকে বলেছেন যে সরি রাসেল ভাই, জয়েন করতে একটু দেরি হয়ে গেল। ওকে, নো প্রবলেম, এখনো অনেক 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 ঘটনা বাকি আছে, সেই ঘটনাগুলো আমরা সবাই একসঙ্গে শুনবো। তানিম ভূত আমাদের SMS করেছেন পটুয়াখালী থেকে, এবং তিনি বলছেন যে সুমনা আপুর স্টোরিটা ডেঞ্জারাস। হ্যাঁ, আমার কাছে অনেক ডেঞ্জারাস লেগেছে, এবং আমি যতবার, আমি তো এই নিয়ে মনে হয় 3 বার শুনলাম, এবং 3 বারই আমার কাছে মনে হয় নাই যে না একটু পুরনো লাগছে, এরকম মনে হয়নি। রেজবা আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন জয়, এছাড়াও আমাদের SMS করেছেন তন্নি, এবং আজকের কাহিনীগুলো তার কাছে অনেক ভালো লাগছে। নাদিয়া আমাদের SMS করেছেন, খুব ভয় পেয়েছেন তিনি, অনেক লালবাগ থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন শাওন ও তামান্না হরিয়ান রাজশাহী থেকে, রেগুলার তিনি SMS করেন আমাদেরকে। সাগর আমাদের SMS করেছেন ডুমুরিয়া থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন মনীষা চট্টগ্রাম থেকে, SMS করেছেন আমাদেরকে লীরা, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে হেল কিং রাজশাহী থেকে, তন্ময় ময়মনসিং থেকে SMS করেছেন, তাসনুভা, রুদ্র, জাহিন, তারপরে হচ্ছে আরো অনেকেই দেখছি মগবাজার থেকে আমাদের SMS করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের SMS করছেন। যারা SMS করতে চান তাদেরকে বলবো যে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আরো ঘটনা শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের নিয়ে আসতে হবে। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12টা বেজে 52 মিনিট। আমি রাসেল আছি আপনাদের সাথে, এবং আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। পাচ্ছি আপনাদের SMS, আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন জয়, এছাড়াও রাফি কল্যাণপুর থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন ডিজে ভূত, SMS করেছেন সঞ্জিদা নরসিংদী থেকে, আরিফ কাজীপাড়া থেকে আমাদের SMS করেছেন, বাবু SMS করেছেন ডেমরা থেকে, এছাড়াও তালহা খুলনা থেকে SMS করেছেন, আবির আমাদের SMS করেছেন, SMS করেছেন রাখাল টঙ্গী থেকে, তুহিন আমাদের শ্যামলী থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে এতক্ষণ খুব ভালো লাগছিল, কিন্তু লাস্ট কাহিনীটা শোনার পর থেকে খুব ভয় লাগছে, বিকজ আজ আমি রুমে একা ঘুমাবো। ওকে, আমি আসলেই মানে সত্যি যে রুমের মধ্যে ঘুমানোর সময় কোনো কিছুর উপস্থিতি টের পেলে ঘুমটা তো মাটি হয়ে যায়, বাকি রাতটা মানে ভীষণ 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 রকমের কষ্টে যায়। সো এটা তো সত্যি, এটা সবসময়ই সত্যি, এবং আমি চাই না যে কেউ আসলেই এরকম খারাপ কিছু এক্সপিরিয়েন্স করুক, কারো জীবনে এরকম কিছু ঘটুক। অনেকে অবশ্য দেখতে চান,
তবে আমার মনে হয় যেই মুহূর্তে সেই ঘটনাটি ঘটবে সেই মুহূর্তে আপনি নিজেই হয়তো বলবেন যে না, এটা মনে হয় না দেখলেই ভালো ছিল। রীতা ইসলাম আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন শোভন ভূত, শোভন তিনি লিখেছেন ভূত FM রক্স। আমাদেরকে মিলি টাঙ্গাইল থেকে SMS করেছেন। জনি সানোয়ার জোনাকি আমাদের বলছেন যে ভূত FM এর সাথেই তারা রয়েছেন। সাদমান নাটোর থেকে SMS করেছেন। মুকলেস আমাদের SMS করেছেন মুক্তাগাছা থেকে। এছাড়া আমাদের জুবায়ের SMS করেছেন নেক্সাস মৃদুল, SMS করেছেন মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে। ঐশ্বর্য আমাদের SMS করেছেন আমাদেরকে আলামিন রাজারবাগ পুলিশ লাইন থেকে। এছাড়া আমাদেরকে রাঙা SMS করেছেন সোহেল, সাব্বির, স্যাম সহ আরো অনেকে। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন বাবু ভাই। কয়েক সপ্তাহ তিনি রেগুলার আমাদের সাথে আছেন এবং তিনি দারুণ দারুণ সব ঘটনা আমাদের প্রতিদিনই আমাদেরকে উপহার দেন। আশা করছি যে আজকেও তার ঘটনাগুলো সেরকমই থাকবে, এবং তিনি নিজে ইনফ্যাক্ট আজকের ঘটনাগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলেন। দ্যাটস ওয়াই হি ইজ হিয়ার। সো বাবু ভাই কেমন আছেন? ভালো আছেন। থ্যাংক ইউ রাসেল ভাই। ইউ মোস্ট ওয়েলকাম। আপনার যে ঘটনাগুলো এখন আমরা শুনবো সেগুলো কি আসলে ইনফ্যাক্ট ঢাকার ঘটনা নাকি অন্য কোনো জায়গায়? অ্যাকচুয়ালি এটা একটা হচ্ছে আপনার পাকিস্তানের ঘটনা, করাচির। এটা আমার মামা আমাকে বলেছে সেদিনকে ফোন করে। আচ্ছা, মানে এটা করাচির ঘটনা। হি ওয়াজ এক্সাইটেড টু লিসেন টু ভূত FM। ওকে। তো উনি আমাকে দিল, তো উনি বললো যে এই গল্পটা শেয়ার করতে পারো। আপনার খুব ভালো লেগেছে? হ্যাঁ, আমার ভালো লেগেছে। আমরা তাহলে শুরু করি, সেটা দিয়ে শুরু করি। ওকে, যাক, ঘটনাটা হচ্ছে মানে আপনার স্বাধীনতোত্তর কালের, হ্যাঁ, মানে আপনার সেই পাকিস্তান আমলের। তখন আমার নানার ফ্যামিলি থাকতো আপনার করাচিতে আর কি। আচ্ছা, তো করাচিতে ছিল, তো জায়গাটা ছিল হচ্ছে আপনার একটা কোয়ার্টার মানে যেখানে নাকি আপনার সরকারি বাসস্থান যেটা। তো ওখানে একটা জায়গা ছিল মানে কোয়ার্টারের মধ্যে, সেটাকে বলা হতো গাড্ডা মানে হচ্ছে একটা বড় খাদ বা একটা বড় বেশ গভীর একটা খাদ, বা 30-40 ফিট। আর এটার মানে আপনার পুরা রেডিয়াস ছিল প্রায় বেশ বড়, কয়েক কিলোমিটার জুড়ে। ধরেন আমাদের সংসদ ভবন এলাকাটা পুরোটা। আচ্ছা, অনেক বড় জায়গা, অনেক বড়। আর এক পাশে ছিল কোয়ার্টার, আর ওই গাড্ডার ওই পাশে হচ্ছে আর একটা কোয়ার্টারের অংশ। আচ্ছা, তো এই খাতটা ছিল বেশ মানে বাজে এলাকা। মানুষজন দিনের বেলা হাঁটলেও ওখানে শর্টকাট ছিল, মানে এই কলোনির এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। আচ্ছা, কিন্তু দিনের বেলা মানে যদিও যেত কেউ, সন্ধ্যার পরে আর ওইদিকে কেউ যেত না, ভয়ে। মানে ওখানে মানে দেখা যেত মানুষ মেরে ফেলে রাখছে, অথবা দেখা যেত যে আপনার ওই বাচ্চা কাচ্চা মানে অনেকে ফেলে দিচ্ছে ওখানে। হ্যাঁ, মানে ভেরি ডেঞ্জারাস প্লেস, স্পুকি প্লেস। সন্ধ্যার পর কেউ যেত না, দিনের বেলা কেউ হাঁটতো। তো আমার মা তখন সরকারি জব করেন, উনি ওখানে একটা ওই কোয়ার্টার পান আর কি। তো সেটা ছিল ওই পাশে, আর আমার নানাদের যে আপনার কোয়ার্টারটা ছিল সেটা ছিল এই পাশে। আচ্ছা, তো আমার সেজো মামা আমার ওই কোয়ার্টারটা এখন নতুন যেটা পাইছে আর কি, সেটা তো থাকতে হবে মানুষের। তো ওখানে আমার মামা যে থাকতো আর কি, সন্ধ্যার পরে রাতে থাকতো ওখানে। আমার সেজো মামা যিনি ঘটনাটা বলছেন আমাকে, উনি খাবার নিয়ে ওখানে যেতেন সন্ধ্যার আগেই, বিকালে যে দিয়ে আসতেন খাবার। আচ্ছা, তো একদিনকার ঘটনা, উনি ওই খাবার নিয়ে ওখানে গেছেন, তখনই বিকালবেলা যাওয়ার সময় উনি মানে ওই গাড্ডার পাশ দিয়ে আর কি হেঁটে হেঁটে চলে গেছে। আর যখন ফিরে আসতেছে তখন ধরেন সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যা আসরের ওয়াক্তের পরে আর কি। আসতেছে ওনার সাথে আপনার সেই টিফিন ক্যারিয়ার, আর হেঁটে আসছে গাড্ডার পাশ দিয়ে আর কি, ওই নির্জন রাস্তা, মানে পাশ যে সাইড ওয়াক টাইপের আছে। তার পাশে ওই পাশে হচ্ছে আপনার বেশ ধুধু একটা প্রান্তর, তার পাশে হচ্ছে আপনার কিছু গাছপালা আছে আর কি, কিন্তু নির্জন। সন্ধ্যার সময় কেউ হাঁটতেছে না ওখান থেকে। তো উনি বেশ ভয় পাচ্ছিলেন একলা একলা আসতে আসতে। তখন উনি 5-6 পড়ে। তো আসার সময় উনি হঠাৎ দেখলো রাস্তার মধ্যে দিয়ে তিনজন সাদা বোরখা পরা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছেন। তো উনি ওদেরকে দেখে মানে আর কি মনে করছে জাস্ট আমি তো একলা যাচ্ছি, সাথে যদি একটা কম্পেনিয়ন পাই বা কারো আশপাশ দিয়ে যেতে পারি ভয়টা একটু কাটবে। তো উনি ওদেরকে ফলো করা শুরু করছে। ফলো করে ওদের একটা ডিস্টেন্স রেখে উনি একসময় করলে কি একটু কাছে যাওয়ার চেষ্টা করলো, ছোট মানুষ মানে উনি কাছে যাওয়ার চেষ্টা করছে। তো কাছে যেয়ে তাকে ডিস্টেন্সটা কখনই কমছে না, মানে ডিস্টেন্সটা রয়েই যাচ্ছে। তো ছোট মানুষ এতটা বুঝতে পারেনি ব্যাপারটা কি। তো এনিওয়ে উনি হাঁটছে। তো হাঁটতে হাঁটতে যখন নাকি ওই রাস্তাটা প্রায় শেষ পর্যায়ে আসছে, উনি ডান দিকে মোড় নিয়ে চলে যাবে ওনার বাসার দিকে। আচ্ছা, এই সময় উনি দেখলো যে না, উনি ক্রস করতে পারছে, উনি হেঁটে ক্রস করে চলে গেছে। যাওয়ার পর উনি কি মনে করে পিছন ফিরে তাকাইছে, তাকানোর পর দেখে মহিলাগুলোর চেহারা খুবই কুৎসিত, মুখে কোনো ভেল নাই, মানে পর্দা নাই,
খুবই কুৎসিত চেহারা, মানুষের চেহারা মতো না, কালো কুচকুচে, জায়গায় জায়গায় বলিরেখার মতো আছে এবং বলিরেখাগুলো লাল। আচ্ছা, হ্যাঁ, আর আপনার ও মুখ হা করছে, মহিলাগুলো হা করছে, ভেতরে জিভ দেখা যাচ্ছে। জিভটা হচ্ছে আপনার ঠিক কালো জিভ, তার মধ্যে ঠিক ওই রেখার মতো, লাল লাল ফাটা রেখার মতো। তো ওনার দিকে তাকায় ছিল অনেকক্ষণ। চোখগুলো খুব মানে ভয়ঙ্কর টাইপের চোখ। তো উনি দেখে প্রচন্ড ভয় পেয়েছে, ভয়ে উনি দৌড় দিছে, দৌড় দিয়ে উনি বাসায় চলে আসছে। বাসায় এসে উনি আমার নানিকে বলছে, তো নানি দোয়া টোয়া পড়ে উনাকে ঠান্ডা করছে। তো এনিওয়ে, তো রাতের বেলা যখন উনি ঘুমাতে গেছে, তো উনি নাকি হঠাৎ ঘুম ভেঙে গেছে রাতে। তাকে দেখে অন্ধকার, মানে ঘরের ভেতর আলো নাই, তেমনি নাই, বাইরের জানলা দিয়ে হালকা আলো আসছে। এর মধ্যে দেখলো যে ওনার বিছানার পাশে, বিছানার পাশ দিয়ে 3টা এরকম মূর্তি, সাদাটে টাইপের, বোঝা যাচ্ছে যে সাদা মানে কিছু পরা। আচ্ছা, ওই বিছানার পাশে ঘুরতেছে এবং ওই ভালো মতো তাকায় দেখে যে ওই যে 3টা উনি বোরখা পরা মহিলা দেখছিল, ওই 3 জন ওনার বিছানার পাশ দিয়ে ঘুরতেছে এবং হা করে আছে। আচ্ছা, এবং ওই জাস্ট লাইক ওই ফেসটাই উনি অন্ধকারে বুঝতে পারছে, প্রচন্ড ভয়ঙ্কর। এবং ওনাকে হাত দিয়ে ধরতেছে। ওনাকে যখন হাত দিয়ে ধরছে, যেসব জায়গায় ধরছে, উনি ভয় চিৎকার করছে। ওই সময় একসময় গোঙানির মতো হয়েছে, বাসার মানুষ আসছে, কি হয়েছে দেখলো, ঘুম থেকে উঠছে, তো বলে যে আমি এরকম এরকম দেখছি, ভয় পেয়েছি। তো পরে একজন আপনার হুজুর ডেকে এনে ওনাকে মানে দোয়া টোয়া পড়ে বসে, যেটা একটা মানে খারাপ জিনিস ওনার উপর আসর করছিল, দোয়াটা পড়ে ওটা ঠিক ওনাকে অনেকে সরায় আর কি। তো যেসব জায়গায় ওনাকে ধরছিল ওইসব জায়গায় ব্যথা হয়ে গেছিল, লাল লাল দাগ দাগ হয়ে গেছিল। আচ্ছা, তো এটাই হচ্ছে একটা ঘটনা। ওকে, ফাইন, আমরা সেকেন্ড ঘটনায় চলে যাই। তার আগে কিছু SMS পড়বো এবং আমারও কিছু বলার আছে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে AR মাসুম আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন তিনি বলছেন যে ভূত FM প্রথম থেকে শুনছি কিন্তু SMS করা হয় না। আজকে SMS করেছেন মোহাম্মদ প্রাণ, আমাদের SMS করেছেন এবং তার এই মাত্র 11, তিনি তারপরে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদেরকে কবির SMS করেছেন দুর্গাপুর রাজশাহী থেকে। এছাড়া আমাদের হৃদয় SMS করেছেন বরিশাল থেকে। আমাদেরকে অবিবাহিত ভূত SMS করেছেন শুভ, আমাদের SMS করেছেন সুমি ফ্রম মাতাউল SMS করেছেন আমাদেরকে। আমিনুর আমাদের SMS করেছেন, SMS করেছেন সাজ্জাদ ধানমন্ডি থেকে আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি যে ফার্স্ট SMS করছেন কেউ একজন, নামটা লিখেছেন হয়তো পরে। আমি বলেছি যে সবসময় বলি যে শাউট লেখার পরে আপনার নামটা লিখে ফেলবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। মুক্তাগাছা থেকে আমাদের SMS করেছেন শারমিন, উর্মি, শম্পা, লিজা, রুমা, এরা সবাই। আমাদেরকে স্নেহা SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি বনশ্রী থেকে শাহরিয়ার এবং তিনি বলছেন যে আমরা কি আপনাদের কাছে পাঠানো ঘটনাগুলো পাবো কিনা, পড়তে পারবো। আচ্ছা, তিনি বলছেন যে ঘটনাগুলো আমাদের পাঠিয়েছেন সেগুলো পড়তে পারবেন। ডেফিনেটলি আপনি যদি আপনার ঘটনা যদি অন্যদের চাইতে বেটার হয় এবং আপনার ঘটনা যদি আমরা সিলেক্ট করি, আমরা মানে বেটার হলে সিলেক্ট করবো, তাহলে ডেফিনেটলি আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারবেন। অপু আমাদের SMS করেছেন, তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন বাগেরহাট থেকে। শারমিন মিরপুর 6 থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও সুমন ইরিন ময়মনসিংহ থেকে SMS করেছেন। শাফা SMS করেছেন, তানভীর SMS করেছেন এআর রাসেল মিরপুর থেকে। এছাড়াও নাটোর থেকে আমাদের SMS করেছেন সাব্বির, আমাদের SMS করেছেন টুটুল সহ আরো অনেকে। আজকের শোটা বেশ জমে উঠেছে বুঝতে পারছি আপনাদের SMS দেখেই। তারপর যদি আনফরচুনেটলি কেউ এই শো মিস করে ফেলেন, আজকের এই এপিসোডটি মিস করে ফেলেন, তাহলে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিও থেকে আপনাকে ডায়াল করতে হবে 40, আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22। এরপর আপনি দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলো আপনাকে শোনার জন্য দেওয়া হচ্ছে এবং আপনি যে এপিসোডটি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আরো একবার নতুন করে শুনতে চান, সেই এপিসোডটি আপনি চাইলেই শুনে ফেলতে পারেন। এবং নাও listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125. You can activate it by sending a SMS. Just type CT space 92125 and send it to 3123. যারা আমাদের SMS করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। যারা আমাদের ইমেইল করতে চান, যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চান এই জন্য যে আপনারা যাতে স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন, যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চান এই জন্য যে আপনাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাই, দুজনেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেইল করে দিতে হবে আপনার ঘটনাগুলোর নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আমাদের ইমেইল অ্যাড্রেসটি আরো একবার বলে দিচ্ছি, bhootfm@radiofurti.fm, which is
PHTTFM@radioforti.fm। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন এবং SMS করে আপনি আপনার বিভিন্ন ছোটখাটো ঘটনাগুলো আমাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর আমি একটা কথা বলবো যে বারবার করে ইমেইলের কথাটা এই জন্যই বলি যে আপনাদের উপরে ডিপেন্ড করে যে এপিসোডটা কেমন হবে, আজকের এপিসোডটি কেমন হবে, এটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করে। কারণ অতিরঞ্জিত করে বা কোনো কিছু বানিয়ে এখানে বলা হয় না। আপনারা যে ঘটনাগুলো এক্সপেরিয়েন্স করেন বা কেউ যে ঘটনা এক্সপেরিয়েন্স করেছে আপনারা শুনে এসেছেন সেই ঘটনাগুলোই হুবহু আপনারা এখানে বলেছেন। সো যেটা করতে হবে, বেশি বেশি করে আমাদের ইমেইলে আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিতে হবে, ভালো ভালো ঘটনাগুলো পাঠিয়ে দিতে হবে। যে ঘটনাগুলো এর আগে আমরা পড়ে ফেলেছি বা বলে ফেলেছি, এখানে হয়ে গেছে, সেই ঘটনার বদলে নতুন ধরনের কোনো ঘটনা থাকলে সেটা সিলেক্টেড হওয়ার চান্স অনেক বেশি থাকে। যাই হোক, আমরা চলে যাব আবারও বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে আমরা একটু আগে একটা ঘটনা শুনেছি, পরবর্তী ঘটনায় যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই আমাদের SMS এর মাধ্যমে জানিয়ে দিন আপনারা। বাবু ভাই। হ্যাঁ রসুল ভাই, মামার সেকেন্ড ঘটনাটাকে বলার আগে আমি আরেকটা ঘটনা শেয়ার করতে চাই। হ্যাঁ, This track was downloaded from FusionBD.com. মানে এটা ছোট, তবে বেশ মানে আমার কাছে বেশ ভয় লেগেছে শুনে। আচ্ছা, এটা আমার এক ফ্রেন্ডের ঘটনা। ওর বাসার ঘটনা আপনাদেরকে আগেও বলেছি যে বাসাটা হন্টেড, ছাদের উপর বাচ্চা টাচ্চা দেখা যেত আর কি। তো ওই বাসাটায় ওর এক বড় ভাই ছিল আগে, তো উনি মারা গেছিলেন। মারা যাওয়ার পরে আচ্ছা, তখন ফ্রেন্ড ছোট আর কি, ওর বড় ভাই একজন মারা গেছিলেন। তো একদিন ওরা বাসায় সবাই খাটে শুয়েছিল দুপুরবেলা আর কি। তো এই সময় কে জানি মানে বেল দেয় দরজায়। তো বেল দেওয়ার পরে সবাই, না যে ও ছোট ছিল ওকেই বলে যে যাও গেটটা দেখো কে আসছে। তো উঠে ও হেঁটে আসে, এসে ও বাইরে এসে একটা চিৎকার করে ফিরে আসে ওখানে, এসে আপনার লাফ দিয়ে পড়ে বেহুশ হয়ে যায়, ফেন্ট হয়ে যায়। তো ফেন্ট হওয়ার পরে ওর একটু পরে ওকে উঠানোর পর জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি ভয় পেলে, এরকম চিৎকার করলা কেন? তো বলতেছে যে আমি যখন বাইরে গেছি যায় দেখি যে আমার ভাই, সেজ ভাই যে মারা গেছে আর কি, উনি গেটে দাঁড়ায় আছেন। আচ্ছা, এবং এরপর থেকে ওর একটা মানে এরকম একটা জিনিস দেখা দেয়, অনেকদিন ছিল ওর মধ্যে। ও প্রায় ওর এই ভাইটাকে দেখতো, কোথায় জানালা দিয়ে দেখতো, জানলা দিয়ে ধরেন ঠিক দোতলার জানলার মধ্যে উকি দিয়ে আছে। আচ্ছা, এরকম একটা ঘটনা দেখতো। আমার কাছে বেশ স্পুকি লাগছে জিনিসটা। হ্যাঁ, ঘটনাটা বেশ এরকম ধরনের আর কি। আমরা এর পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমাদেরকে ছোট্ট ব্রেক নিতে হবে। এবং আপনারা কোথাও যাবেন না, যারা আমাদের সাথে রয়েছেন এত রাত পর্যন্ত, আপনারা কোথাও যাবেন না, বুথ এফএমের সঙ্গে থাকুন। ছোট্ট একটা ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় 1:10। আমরা একটার পর একটা ঘটনা শুনছি এবং একটু আগে আমরা বাবু ভাইকে থামিয়ে দিয়েছিলাম, তার কাছে চলে যাব। তবে তার আগে আমি কয়েকটা SMS পড়ে ফেলি। তন্ময় আমাদের SMS করেছেন ওয়াহিদ চিটাগাং থেকে, এছাড়াও নোমান ফেরদৌস SMS করেছেন, শাহজাহান SMS করেছেন, জাহিদ SMS করেছেন মিজান, হাফিজ, শুভ সবার অনেকে। বাবু ভাই, আপনার কাছে ঘটনা শুনছিলাম আমরা, মাঝখানে একটা ব্রেক নিলাম আমরা ছোট্ট, আবারও ফিরে আসলাম আপনার কাছে। শুনি আপনার ঘটনা। আমার মামার বলা, হ্যাঁ, উনি বিদেশে থাকেন। আচ্ছা, তো উনি আমাকে বলেছেন, তাই এটা হচ্ছে গ্রামের ঘটনা। গ্রামের? আচ্ছা, বাংলাদেশে হচ্ছে। রাইট। তো এটা হচ্ছে যে উনি একবার ওনার মামার বাড়িতে গিয়েছিলেন। তো মামার বাড়িতে যাওয়ার পরে ওখানে কয়েকদিন থাকার পরে উনি ব্যাক করার চিন্তা করলেন নিজেদের বাড়িতে, গ্রামের বাড়িতেই। তো গ্রামের বাড়িতে ব্যাক করতে যে উনি মানে ওনাকে অনেক রিকোয়েস্ট করছে থাকার জন্য, উনি থাকলো না। উনি বললো যে বাসায় চলে আসবো। তো ওনার প্রায় দুপুরের দিকে উনি রওনা দেয়। রওনা দিয়ে উনি আসতে আসতে এক সময় দেখে যে নদীর যে লঞ্চ ঘাট যেতে যায়, এসে দেখে যে লঞ্চটা ছেড়ে গেছে তার কিছুক্ষণ আগে। তো উনি চিন্তা করলো আমি ব্যাক করবো, চিন্তা না করে বললো যে আমি এক কাজ করি, আমি হেঁটেই চলে যাই, মাঝখানে একটু নদী পার হতে হবে আর কি এক জায়গায়। তো মানে ওই ওনার হয়তো 15 মাইল বা এরকম ডিস্টেন্সের ব্যাপার। তো উনি হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে, ওইটা ছিল মানে দুটো নদী আছে এখানে, একটা নদীর পাড় দিয়ে উনি হাঁটতেছে, হাঁটতে এক জায়গায় আসছে। তো ওই জায়গায় একটা জমিদার বাড়ি আছে, পুরানো জমিদার বাড়ি, অনেক পুরানো।
তো দেখলো জমিদার বাড়িটার পাশে ঘাটও আছে, একটা মানে পুকুরের পাড়ে ঘাটটা, কিন্তু ওখানে কেউ থাকে না, পুরানো, মানে জমিদার ওই ভারতে চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে। এনিওয়ে, তো বাড়িটা অনেক পুরানো, ওখানে গেছে। তো একটা চায়ের দোকানে থেকে উনি যখন চা খাচ্ছে, তো তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চায়ের দোকানদার বলতেছে, আপনি কোথায় যাবেন, কোত্থেকে আসছেন? উনি বললো যে আমি অমুক জায়গায় যাবো, অমুক গ্রামে যাবো, এখানে আমি এই বললে যে এখান থেকে রাতের বেলা চলাফেরা করাটা আপনি সন্ধ্যার পরে আসতেছেন, জায়গাটা ভালো না। ভালো না বলতে আপনি কি বোঝাচ্ছেন? বলে ভালো না বলতে বোঝাচ্ছি যে এই জায়গায় মানুষ আসে না সন্ধ্যার পরে, বিশেষ করে এই জমিদার বাড়ির আশপাশ দিয়ে চলাফেরা করে না। আচ্ছা। তো উনি বললো যে যাক, আমাকে যেতেই হবে, আমি এখন ব্যাক করবো না। বলে যাক, সাবধানে যান, কিভাবে যাবেন? তো উনি চাটা খেয়ে ওখান থেকে রওনা দিল। তো রওনা দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক রাস্তাটা এরকম যে জমিদার বাড়ির মাঝখান দিয়ে যেতে হয়। তো উনি ঢুকে জমিদার বাড়ির সামনে আর কি মাঝখানে একটা চত্বর আছে, একটা বাইরে যাচ্ছে। তো ওখানে যাওয়ার সময় উনি দেখতেছে সন্ধ্যার সময় বেশ খা খা করতেছে প্রত্যেকটা, মানে দেখা যাচ্ছে বারান্দার ভিতরে রুম গুলা, মানে কেমন একটা আধিভৌতিক পরিবেশ আর কি। তো হেঁটে হেঁটে উনি পার হয়েছে, ভয় পাচ্ছিল ওই সময়। তো বাড়িতে যখন পার হয়ে বের হয়ে যায়, ওখানে দেখে একটা গাছের নিচে একটা বুড়ি বসা, শীর্ণ দেহি একটা বুড়ি। তো বুড়ি মানে মনে হচ্ছে বুড়ি, কারণ শীর্ণ দেহি, বেশ পুজো হয়ে বসে আছে। তো উনি যে জিজ্ঞেস করতেছে, আপনি কে, এখানে কি, মানে আপনি এখানে বসে আছেন, আপনি কি ব্যাপার? তো বুড়ি বলতেছে যে তুই কই যাবি, তুই কোথায় যাবি? তো বলতেছে যে আমি তো অমুক জায়গায় যাবো। হ্যাঁ। তো বুড়ি বলতেছে চল চল। বলার পর তো উনি বুড়ির সাথে সাথে রওনা দিচ্ছে, বুড়িও হাঁটতেছে ওনার সাথে। তো হাঁটতেছে বুড়ি বেশ দেখতেছে যে এই বয়সেও বুড়ি খুব ফাস্ট হাঁটে, অনেক জোরে জোরে হাঁটতেছে। তো উনি বুড়ির সাথে সাথে হাঁটতেছে। তো হাঁটার পর বুড়ি উনি একবার জিজ্ঞেস করছে যে, উনি কিন্তু অ্যাসিউম করতেছে যে বুড়ি, হ্যাঁ, মানে এখনো চেহারা দেখেনি উনি। জিজ্ঞেস করতেছে যে আপনি, আপনার তো ভালোই জোর, এই বয়সে আপনি হাঁটতেছেন এরকম। তো বুড়ি তাকে বলতেছে, কথা কবি না, হ্যাঁ, কথা কম বল, হাঁট চল। তো উনি একটু অপ্রস্তুত হচ্ছে যে এরকম করে বলতেছে, উনি জানছে তার পিছনে। তো যেতে যেতে দেখতেছে রাস্তার মানে এক পাশে হচ্ছে আপনার মাঠ, ক্ষেত আর কি, ক্ষেতের ওই পাশে হচ্ছে আপনার বিল। তখন যেতে যেতে দেখে যে ওই ক্ষেতের মধ্যে অনেক মানুষ আছে, হাঁটতেছে, চলতেছে, মানে কথা বলতেছে। তো উনি একটু ভাবলো জিনিসটা কেমন, এই রাতের বেলা দোকানদার আমাকে বললো যে এদিক দিয়ে যাওয়াটা ঠিক না, রাস্তাটা খারাপ, অথচ অনেক মানুষ তো এখানে আছে। তো উনি দেখে আর কিছু বলতেছে না, বুড়ির পিছনে হাঁটতেছে আর কি। আচ্ছা। তো হাঁটতে হাঁটতে এক সময় উনি নদীর পাড়ে আসলো, যে নদীটা ক্রস করার দরকার, অনেক দূর পর্যন্ত উনি হাঁটছে। হাঁটার পরে ওই নদীর একটা মাঝি আছে আর কি, একজন নৌকা পার করে। তাকে বললো যে আমি নৌকা পার হবো, কত করে চার্জ, কত? তো বললো ধরেন 5 টাকা করে পার পার্সন, হ্যাঁ, এরকম লাগবে যে পার হওয়ার জন্য। উনি বললো ঠিক আছে। তো উনি বললো যে আমাকে নামায় দাও। তো উনি উঠলো, নৌকা উঠছে, উঠে দেখে বুড়িও উঠছে ওনার সাথে। আচ্ছা। ওঠার পরে নৌকাটা আস্তে আস্তে লোকটা চালায় নদীটা পার হয়েছে। পার হওয়ার পর উনি নামছে। তো উনি দেখলো যে বুড়িও নামছে। আচ্ছা। তো উনি ওই মাঝিকে বলতেছে, এই যে নাও, 10 টাকা দিচ্ছে আর কি। আচ্ছা। তো দেওয়ার পর মাঝি বলতেছে যে 10 টাকা কেন, 5 টাকা। উনি বলছে, কেন, আমি 2 জন আসছি। কোথায় 2 জন? আপনি তো একা আসছেন। সেই সময় তো আমরা প্রথম রিয়ালাইজ করছেন উনি। তখন ওনার গায়ের লোম সব দাঁড়ায় গেছে এবং উনি তাকায় দেখে পাশে বুড়িটা নাই। আচ্ছা। এবং উনি খুব ভয় পেয়েছে, ভয় পেয়ে টাকা দিয়ে, এবং যেহেতু উনি ছোটকাল থেকে উনি মানে অ্যাকচুয়ালি মানে সে এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে জীবনে। আচ্ছা। তো উনি হাঁটতে হাঁটতে ওই উঠলো পাড়ে। উঠার পর ওখানে যে হেঁটে হেঁটে গ্রামের আবার একটা টং দোকান পেয়েছে, রাতে খোলা থাকে। তো ওখানে জিজ্ঞেস করছে, চা খাইলো। চা খেয়ে বলতেছে যে আমি তো এরকম আসছি ভাই, এরকম একটা বুড়ি আমার সাথে এরকম আছে। বলে কি, আপনি তো আসছেন, আপনার কাউকে নিয়ে হাঁটা উচিত ছিল না, ওই জায়গায় অনেক খারাপ জিনিসপত্র ঘটে, এত রাতে বের হয়েছেন কেন? সেটাই। তো বলছে যে আপনি যান, বাসায় যান। তো উনি হেঁটে আবার যাচ্ছে। তো যেতে যেতে একটা ছোট ছেলে ওনাকে রাস্তাটা দেখাই দিচ্ছে কিছু দূর পর্যন্ত। তারপর উনি যাচ্ছে, যেতে যেতে দেখে এক জায়গায় ওই বুড়িটা বসা রাস্তার মধ্যে। আচ্ছা। বুড়িটা বসা। তো বুড়িটা ওনার দিকে তাকাইছে। তাকানোর পর উনি দেখতেছে যেটা বুড়ি না, একটা খুব কম বয়সী মেয়ের চেহারা। আচ্ছা। কিন্তু খুবই শুকনা আর কি, শীর্ণ দেহি, এরকম পুজো, আর মানে চেহারা বুড়ি না আর কি, সে বুড়ির মতো। আচ্ছা। মানে শরীরের মানে এরকম পুজো হয়ে বসে আছে, শীর্ণ দেহে, বুড়ি না। তো সে ওনার দিকে তাকায় শুধু বললো কি যে বাড়ি যা, হ্যাঁ, জায়গাটা খারাপ ছিল, তাই এগিয়ে দিলাম তোরে।
এটা হচ্ছে বুড়িটা বলছে। বুড়িটা বলতেছে। তো উনি খুবই ভয় পেয়েছে এবং কিছুক্ষণের মধ্যে উনি আবার তাকায় দেখে বুড়িটা ওই জায়গায় নাই যেখানে থাকার কথা। আচ্ছা, তারপর উনি আস্তে আস্তে হেঁটে বাসায় চলে আসে আর কি। ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করছেন, অনেকেই SMS করে একটা কথা কিন্তু আমি দেখছি যে অনেকেই SMS এর মধ্যে বলছেন, আর সেটা হচ্ছে যে অনেক ঘটনা আছে। একটু আগে দেখলাম যে একজন বলছেন তার কাছে অনেক জিনের ঘটনা আছে, অনেকেই অনেক ঘটনা বলতে চাচ্ছেন। তো যে ঘটনাগুলো আপনারা বলতে চান সেই ঘটনাগুলো আমাদের ইমেল করে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। অবশ্যই কেউ এরকম ভাবে ইমেল পাঠাবেন না। অনেক ইমেল আমি পাই যে ইমেলগুলোতে শুধুমাত্র লেখা থাকে এটা যে আমার অনেক ঘটনা আছে, প্লিজ কল মি। তো এই আমি আপনার অনেক ঘটনা আছে আমি জানি, হয়তো আছে, কিন্তু সেই ঘটনাগুলো কেমন বা সেই ঘটনাগুলো আসলেও অন্যদের চাইতে ভালো কিনা সেটা কিন্তু আপনার ঘটনাগুলো না পাঠানো পর্যন্ত আমি বুঝতে পারছি না। সো আপনাকে অবশ্যই ঘটনাগুলো পাঠিয়ে দিতে হবে। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য বলবো যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা যদি আপনাদের ঘটনাগুলো আমাদেরকে একটা রেকর্ড করে অডিও ফাইল বা অডিও ক্লিপ যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে সেটা আমরা প্লে করে দিতে পারি আপনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই মুহূর্তে শাহাদেব SMS করেছেন মির্জাপুর থেকে। এছাড়া আমাদের টুটুল SMS করেছেন আমাদেরকে জিম মগবাজার থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন নিশি, SMS করেছেন আমাদের নুসরাত রাজশাহী থেকে। অনেকদিন পর তিনি SMS করলেন। এবং আমাদেরকে আকিব SMS করেছেন লালবাগ থেকে, ভূত FM জোস। আমাদেরকে কবির বাগেরহাট থেকে SMS করেছেন, ভাই আমার SMS কেন পড়া হয় না? পড়া হলো আপনার SMS। আমি SMS যখন বেশি পড়ি তখন অনেকেই যারা SMS পাঠান না তারা খুব রাগ করেন, আবার যখন SMS কম পড়ি তখন যারা SMS পাঠান তারা রাগ করেন। SMS যারা পাঠান তারা প্রচুর এবং যারা পাঠান না তারাও প্রচুর। এখন আমি কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমি যতটা সম্ভব আপনাদের SMS পড়ে ফেললাম। এছাড়া রিন্টু আমাদের SMS করেছেন এবং তিনি SMS করেছেন আমাদেরকে রিন্টু শুভ্র, তিনি আমাদের SMS করেছেন বিনোদপুর রাজশাহী থেকে। হাফিজ জুরাইন থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন রানা, SMS করেছেন মিল্টন নরসিংদী থেকে। নিলয় ধানমন্ডি 15 থেকে আমাদের SMS করেছেন। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন একজন গেস্ট আমাদের সঙ্গে আছেন এবং তিনি জয়েন করেছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। হ্যালো লিসনার্স, আমি দীপু বলছি, পুরান ঢাকা থেকে, কলতাবাজার থেকে আসছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ওকে। তো রাসেল ভাইয়া, আমার ঘটনাটা হচ্ছে এরকম, যেটা আমার আন্টির সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা 1981 সালে ঘটনা। আচ্ছা। তখন আমার আন্টি প্রেগনেন্ট ছিলেন, 7 মান্থ চলছিলেন। তো একদিন হঠাৎ করে রাসেল ভাইয়া ওনার পিঠা খেতে ইচ্ছে করলো। তো দেন যে কথা সেই কাজ সবকিছু মিলে আমার নানুর সাথে সে যখন পিঠাটা রেডি করলেন তখন প্রায় রাত্র 9টা বেজে যায়। রাসেল ভাইয়া তো 9টা বাজার পিঠা ভাজা প্রায় শেষ। তো হঠাৎ করে উনি যেটা নোটিস করলেন যে কিচেনের সামনে একটা কালো বিড়াল চলে আসলো রাসেল ভাইয়া। তো কালো বিড়ালটা এসে কেমন ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। উনি কিছু না ভেবে ওই মাছ কাটা এক ধরনের কাঠের টুকরো থাকে, ওই কাঠের টুকরোটা বিড়ালের মাথায় ছুঁড়ে মারলেন। দেন বিড়ালের মাথাটা ফেটে যায়, কপালের সামনে দিয়ে অনেকখানি রক্ত বের হয়, ওখান থেকে বিড়ালটা চলে যায়। সেই দিন রাত্রেই আন্টির খুব ব্যথা উঠে, ডেলিভারি পেইন হয়। দেন অপারেশন করে বাচ্চাটা যখন হয় তখন দেখা যায় যে বাচ্চাটা মৃত বের হয়। মৃত একটি জন্ম বাচ্চা নেয়। দেন বাচ্চাটার মাথাটা ঠিক তেমনটাই ফাটা থাকে যেমনটা রাসেল ভাই বিড়ালের মাথাটা ফাটা ছিল। বিড়ালকে সন্ধ্যাবেলা যেমনটা ফাটিয়ে দিয়েছিলেন ঠিক বাচ্চাটার মাথাটা তেমনই ফাটা থাকে। এটা খুব একটা আজব ঘটনা। হ্যাঁ, অনেকটা স্ট্রেঞ্জ। সবাই দেখে অনেক কান্নাকাটি করলেন। আন্টি ভুলের জন্য মাফ চাইলেন, বুঝতে পারলেন যে কিছুটা ভুল হয়েছে। প্রায় 2-3 বছর চলে যাওয়ার পর এক ঝাড়ফুঁক করেন এমন একজন লোকের কাছে উনি সন্ধান পেলেন এবং গেলেন তার কাছে। ভদ্রলোকের কাছে গেলেন, অনেকজনের সিরিয়ালের পর উনি ওয়েটিং এ বসেছিলেন। যখন সেই রুমের মধ্যে প্রবেশ করলেন দেন দেখেন যে ভদ্রলোক মাথাটা একটা লাল ঘোমটা দিয়ে ঢেকে বসেছিলেন। তো ওনাকে বললেন যে কি তোর সমস্যা তুই বল। তো উনি সবকিছু খুলে বলেন যে এরকম আমার একটা বাচ্চা বেবি হয়েছিল, সে মারা যায়, এরপর থেকে আমি এখন বেবি কনসেপ্ট করতে পারতেছি না। তো অনেক চিকিৎসা করেছি, কিছুই হয় না, কোনো প্রবলেম ধরা পড়ে না। তো লোকটা অনেকক্ষণ নিশ্চুপ থাকার পরে হঠাৎ করে মাথার ঘুমটাটা উঠিয়ে বলল যে দেখ তুই আমার মাথা ফাটিয়ে কি করেছিলি। তোর পিঠার গন্ধে শুনে আমি তোর বাসায় গিয়েছিলাম, বাট একটা পিঠা না দিয়ে তুই আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিলি। সেদিন রাত্রে আমি তোর বাচ্চার মাথাটা খেয়ে ফেলেছি, আর কোনোদিনও তোর বেবি হবে না। স্টিল নাও 30 ইয়ার্স সেই সন্তানহীন রাসেল ভাই, এখনো তার কোনো বেবি হচ্ছে না।
আচ্ছা, আপনার আরেকটা ঘটনা ছিল বোধহয়? জি, এটা আমার আরেকটা ঘটনা। এটা হচ্ছে লাস্ট জুনের 5 তারিখে ঘটে যাওয়া। আমি একটা গায়ে হলুদের অনুষ্ঠানে ছিলাম। আমার এক আন্টির গায়ে হলুদ, সেটা আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে। সঙ্গীত অনুষ্ঠান থাকার কারণে আমার আসতে আসতে প্রায় রাত 3টা বেজে যায়। আমার বাসার ফ্যামিলি আমার সবাই চলে আসেন আগে, বাট আমি 3টা বাজে সবার ফ্রেন্ডের সাথে থাকার কারণে লেট হয়ে যায়। আচ্ছা, তো প্রায় 3টা বাজে আমি যখন বাসার পথে হাঁটতেছিলাম, দেন দেখি বাসায় রিক্সা না পাওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা কেমন হন্টেড ছিল, ভৌতিক একটা ওয়েদার ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো একা একা রাস্তায় হাঁটতেছি, ভাবতেছি যে বাসায় চলে যাব। তো বাসার কাছাকাছি আসার পরে যে একটা রোড পরে বাসার, তো আমার কাছে মনে হলো কেউ যেন আমার পিছনে হাঁটতেছে। রাস্তা 6 সেন্স যেটাকে বলে, যে বোঝা যায় যে কেউ হাঁটতেছে। নীরব রাস্তা, পিছনে তাকালে পুরো রোড দেখা যায়। আমি যখন পিছনে তাকালাম, দেখলাম যে কেউ নেই রাস্তা, একদম রোড ফাঁকা, একটা কেউ নেই। তো আবার হাঁটতেছি, 2 কদম চলার পরে হঠাৎ করে দেখলাম যে একটা নাইট গার্ডের ড্রেস পরা এক ভদ্রলোক গুজব হয়ে হেঁটে আমাকে ওভারটেক করে অন্য একটা রোডে চলে গেলেন। তো আমি খুব ভয় পেয়ে যাই, আমার গায়ে লোম দাঁড়িয়ে যায় রাস্তায়। তো আমি তারপর দৌড়াদৌড়ি পড়তে পড়তে এগিয়ে যাই। যখন আমি আমার বাসার গলির মধ্যে প্রবেশ করি, তখন যা দেখতে পেলাম রাস্তাটা, যে এটা আসলে আমি কল্পনার বাইরে যেরকম কিছু দেখবো। আমার বাসার গলির অপর পাশ থেকে সেই নাইট গার্ডটাকে দেখি, যে তখন তার মাথাটা ছিল না, মাথা গলা কাটা ছিল, এন্ড গলা দিয়ে রক্ত, তাজা রক্ত ঝরতেছিল রাসেল ভাইয়া, যা অবিশ্বাস্যকর। যে ওখান থেকে আসার দেখেন না সেরকম কিছু না, হ্যাঁ একদম গলা কাটা ছিল রাসেল ভাইয়া, গলা দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তেছিল। আর ওখানে যে উনি আসবে এরকম কোনো আসার কথাও না, যে বিপরীত সাইডে আসার কোনো রাস্তা নেই আর কি, উনি যেখান দিয়ে আসছিলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এখানে এসে এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি স্মৃতি আমাদের SMS করছেন মাইমন সিং থেকে, SMS করছেন সাইফুল। ভূতের মা আমাদের SMS করছেন। আচ্ছা, ওকে, আমাদেরকে SMS করছেন ভূত FM জিন্দাবাদ, লিখেছেন সরকার। আচ্ছা, ওকে, ফাইন। আমাকে আমাদেরকে খুলনা থেকে SMS করেছেন অন্তু শেরপুর থেকে, আমাদেরকে SMS করেছেন মানাস, SMS করেছেন ইমু, এবং তিনি বলছেন মোটামুটি ভয় পাচ্ছি। এবং আমাদেরকে SMS করেছেন তাজিন ধানমন্ডি থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে ইমরান, এছাড়াও আরো অনেকে। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমাদেরকে ছোট্ট বিরতি নিতে হবে। সো আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আর ইন দ্য মিন টাইম আমাদের যারা SMS পাঠিয়েছেন তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। ছোট্ট একটা বিরতির পরে আমরা ফিরে আসছি, আবারও কোথাও যাবেন না। FM haunted by Airtel. সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:32। আমি রাস্তায় আছি আপনাদের সাথে, এবং আপনারা যারা এখনো পর্যন্ত রাত জেগে আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে এখনো আপনাদের SMS পাচ্ছি আমি, এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে SMS পাঠাচ্ছেন। কাব্বি আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে, ইফাদ আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো খুবই মজার, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও আমাদের এত SMS করেছেন মিরপুর থেকে, আদিব আমাদের SMS করেছেন শান্তিবাগ থেকে, টুটুল SMS করেছেন ইমন ফার্মগেট থেকে, এছাড়াও সিয়াম SMS করেছেন ইফতি SMS করেছেন আমাদেরকে অন্দ্রিলা, আমাদের SMS করেছেন রিদন, তন্ময়, রিয়াদ, এছাড়াও আরো দেখতে পাচ্ছি মঞ্জুরুল ইসলাম প্রিন্স, এছাড়াও হৃদয় SMS করেছেন আমাদেরকে, লিনকন SMS করেছেন আমাদেরকে শুভ্র মেহেদি, এছাড়াও আরো দেখতে পাচ্ছি আমাদের SMS করছেন KM অন্তর সিরাজগঞ্জ থেকে। সো যারা SMS করছেন এবং যারা SMS করতে চান তাদেরকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে।
আমরা আবারও চলে যাব ঘটনায়। তার আগে আরো একবার সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা জানিয়ে দিই, আমাদের ইমেল করার যে অ্যাড্রেসটি সেটা জানিয়ে দিই, bhutfm@radiofurti.fm। এই অ্যাড্রেসে আপনাদের ইমেল করতে হবে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং অবশ্যই আপনাদের ঘটনা পাঠাতে হবে। সেই ঘটনাটা যত বেশি ভয়ঙ্কর হবে, অনেকেই জিজ্ঞেস করেন যে ভয়ঙ্কর ঘটনা কিভাবে বলবেন, বুঝবেন যে এটা ভয়ঙ্কর। আমি সবসময় যে কথাটা বলি সেটা আবারও বলছি, যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য, বা যে নতুন যারা ঘটনা পাঠাতে যাচ্ছেন তাদের জন্য, This track was downloaded from FusionBD.com. যে আপনার ঘটনাটি যদি আপনাকে কেউ বলতো তাহলে আপনার কেমন লাগতো। যদি আপনার ভয় লেগে থাকে তাহলে অবশ্যই সেটা অন্য কারোর ভয় লাগবে। আমাদের অনেকগুলো SMS করেছেন অপু গাজীপুর থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত FM। সো আমি তার SMS-টি পড়ে ফেললাম। অনেকগুলো SMS করেছেন ইনফ্যাক্ট তিনি। যাই হোক, আমরা চলে যাব এখন ঘটনায়। আমাদের সঙ্গে রয়েছেন বাবু ভাই, তার কাছে। বাবু ভাই, আমরা শুনি আমাদের পরবর্তী ঘটনা। এটা ঠিক অ্যাকচুয়ালি ঘটনা না, মানে কিছু এক্সপেরিয়েন্স। যেমন এটা আমার স্টুডেন্টের এক্সপেরিয়েন্স। ও সেদিনকে আমাকে বলতেছিল যে কথায় হ্যাঁ, যে আমাকে জিজ্ঞেস করলাম যে ভূত FM শোনো কিনা। তো বললো যে ভূত FM তো ভাই শোনা হয় না, আমার এলাকাটাই তো ভূত FM। বললাম যে কেন? বলে যে আমি এখানে ভূত FM করলে শুনলে আমার হার্ট ফেল হবে। কেন? তো কিছু ভয়ের কথা বললো, ওর এক্সপেরিয়েন্স এখন হচ্ছে যেটা। ও থাকে উত্তরার কোন একটা অঞ্চলে, নাম বললো না, স্পেসিফাই করলাম না। তো অনেক হাই রাইজ বিল্ডিং, ওটা একটা কমিউনিটি। তো ওখানে থাকে, ওদের বাসাটা হচ্ছে আপনার 13 তলায়। আচ্ছা, 14 তলায় কোনো মানুষ নেই ফ্ল্যাটে। রাতের বেলা ওই 14 তলায় সাউন্ড শোনে বিভিন্ন রকম। আপনার ওই মশলা পেশা তো আসি, যেটা নাকি কমন। হ্যাঁ, এর আগে আপনাকে বলছি মশলা পেশার সাউন্ড কমন। এছাড়াও ঝগড়াঝাটির সাউন্ড শোনে। ঝগড়াঝাটির সাউন্ড? হ্যাঁ, উপর তলায় মনে হচ্ছে ঝগড়া হচ্ছে মানুষের। আচ্ছা, তারপর কাঁদতেছে কেউ। হ্যাঁ, মানে ঝগড়াঝাটি হচ্ছে, কেউ কাঁদতেছে উপর তলায়। এবং মানে ও তো সাহস করে কখনো যেতে পারে নাই। তো ওর ছোট বোন একবার গেছিল, যে ওই যখন উপরে গেছে গেটে কান পাচ্ছে, যখন গেটের কাছে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু শব্দগুলো পাচ্ছিল। যখন গেটে যে কান পাতলো তখন দেখে কিচ্ছু নাই। আচ্ছা, পুরা মানে সাউন্ড। এমনকি ওই কমিউনিটির লোকদেরকেও বলছে যে আপনাদের উপর তলায় কেউ ওঠে নাকি। তারা বলছে না, এটা লকড, এটা কখনোই নেই, অ্যাপার্টমেন্ট তো সেল হয়নি, এখন এটা এরকম আছে ইনট্যাক্ট। তো যেটা ওর সাথে হওয়া শুরু করছে রিসেন্টলি, সামহাও মানে ও একটা ক্যালেন্ডার পেয়েছিল, হ্যাঁ, কোন একটা প্রতিষ্ঠানের, সেটাও নাম বললাম না। আচ্ছা, সেটার মধ্যে কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট ছিল, হ্যাঁ, মানুষের অ্যাবস্ট্রাক্ট আর্ট। ওই ক্যালেন্ডারটা ওর বাসায় রাখার পর থেকে যেটা হচ্ছে ওর সাথে, যে ও যখন শুয়ে থাকে মনে হয় যে ওর মাথাটা কেউ চিপে ধরে পেছন দিয়ে এসে। আচ্ছা, ও পেছনে তাকানোর চেষ্টা করলে পারে না, মাথাটা জোর করে ধরে রাখে ওকে চেপে। তো মানে অনেক চেষ্টা করছে, মাথা ঘুরাতে পারে না। এরপরে ওই যখন আপনার রাত্রে বাথরুমে যেতে যায়, যাওয়ার পর বাথরুমে ঢোকে দেখে যে বাইরে দিয়ে লাইট অফ করে দিচ্ছে কেউ। আচ্ছা, তো এই ধরনের সিচুয়েশনে ও লাস্টে শেষ পর্যন্ত ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে রাতে। কয়েকদিন ওর আম্মুর সাথে ঘুমাইছে যে ভয়, এবং লাস্টে ওই মানে শেষ পর্যন্ত ওর বাসায় যে আয়তাল কুরসি টুরসি দিয়ে ওকে দিচ্ছে। তো তারপরও নাকি এগুলো দেখে। তো ওই বিল্ডিং এর একটা ঘটনা আছে, ওই বিল্ডিং এর নাকি ছাদ থেকে কিছুদিন আগে, মানে কিছু বছর 2 আগে, একটা ছেলে মানে সুইসাইড করে উপর থেকে লাফ দিয়ে। আচ্ছা, মানে ছেলেটা উপরে যায়, যে জাস্ট উপর থেকে লাফায় পড়ে, কোনো কারণ ছাড়াই। আচ্ছা, তো এই ঘটনাটা মানে এই ঘটনাটা ঘটার পর থেকে অনেক কিছু এরকম ওখানে ঘটে, মানুষ এরকম দেখে। হ্যাঁ, আর এই জিনিসটা, এই যে ঘাড় চেপে ধরে রাখা, এটা কিন্তু অনেকেরই ঘটে। রিসেন্টলি আমাদের এই মোহাম্মদপুরে কিন্তু আরেকটা স্টুডেন্ট, ওর মেয়ে, হ্যাঁ, ওর ওই সেম জিনিস আছে। ভোরবেলা হঠাৎ করে ঠিক ওই ফজরের নামাজের পরপরই হঠাৎ করে দেখে যে ওই যে কে জানি মনে হলো চেপে ধরলো ওকে। আচ্ছা, ও আর মাথা নাড়াতে পারতেছে না। না, এটা বেশ ভয়ঙ্কর ব্যাপার যে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে, যদি আমার মনে হয়। আর সে ঘুমায়ও নাই, মানে ইটস নট লাইক অনেকে বলে না বোবায় ধরা, বোবায় কিন্তু ধরে নাই, মানে শি ইজ ইন কমপ্লিট সেন্স। সে শুয়ে আছে, হঠাৎ করে দেখে যে মাথার পেছনে কে যেন হাত দিয়ে আস্তে করে ধরলো, আর মাথাটা নাড়াতে পারতেছে না, ডাইনে বামে সরাতে পারতেছে না। ডাইনে বামে যখন সরাতে পারতেছে না তখন মানে মনে হচ্ছে চিৎকার করি। তখন একবার ভাবলো যে চিৎকার যদি করি তো চিৎকার করলে তো মানুষজন উঠে আসবে, একটু অড সিচুয়েশন হবে। অনেকক্ষণ চুপচাপ থেকে দোয়া পড়তে পড়তে এক সময় দেখে আস্তে করে জিনিসটা রিলিজ হয়ে গেল। আচ্ছা, তো মানে এই দুইটা মানে হন্টিকের ঘটনা আমি রিসেন্টলি শোনা। আচ্ছা, আর কিছু আছে আপনার কাছে? আরো তো এরকম মানে এই মানে বাড়ি ঘর কেন্দ্রিক জিনিস। আচ্ছা, আমি শুনি, তাহলে আমরা শুনি। বাড়ি ঘর কেন্দ্রিক জিনিস অনেক আছে। যেমন এই আমার এলাকাতে একটা বাড়ি আছে,
সেটা বাড়িটা বেশ পুরানো বাড়ি। তো ওইখানে নাকি অনেকে দেখতো আর কি, রিসেন্টলি আমি শুনি নাই, লাস্ট ধরেন 4-5 বছর আগে শোনা, যে সিঁড়ি ঘরের কাছে মানুষ দেখতো একটা মানুষ দাঁড়ায় আছে। তো দেখার পরে রাতের বেলা, বিশেষ করে নর্মাল যে মানুষ দাঁড়িয়ে আছে, তো দূর থেকে তো ডিটেক্ট করা যায় নাকি। আচ্ছা, তো কাছে গেলে দেখা যেত সে পেছন ফিরে গেছে আর ওই সামনের দিকে তাকায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে অনেকটা তাকে ফলো করার মতো বলে। আচ্ছা, ফলো করে ওই বাড়ির মানুষটাই বেশি হয়, যেটা বাসাতে গেট খোলা, ভিতরে ঢুকে যায়, ঢুকে আস্তে আস্তে দেখে যে বাড়িটার মাঝখানে একটা বেশ উঠানের মতো আছে, ঘুরে পেছনের রুম দিয়ে বের হয়ে যেত, পেছনে দরজার কাছে যে নাই। আচ্ছা, এর বেশ উইয়ার্ড কিন্তু এই জিনিসটা। এবং ওই বাড়ির ছাদের উপরেও কিন্তু অনেকে আলো দেখছে রাতের বেলা, মানে বেশ একটা বড় উঁচু, মনে হচ্ছে যে আগুন জ্বলছে। এই জিনিসটা আমি অনেক জায়গায় শুনি, এটা গ্রামগঞ্জ শুধু না, শহরে অনেকে দেখেছে যে গাছের মাথায় দেখা যায়, ছাদের উপরে দেখা যায়, দূরে কোথাও দেখা যায়, এরকম দেখা যায়। তো এটা আপনিও বলছেন যে এটা কি ঢাকার মধ্যেই? ঢাকার মধ্যে আমার নেই, হ্যাঁ, ঢাকা মোহাম্মদপুরে। আচ্ছা, মোহাম্মদপুরে। ওকে, আমি নিজে আমার চোখে একবার দেখা, সেটা হচ্ছে তখন আমি মনে হয় স্কুলে পড়ি, আমি আসতেছি রাস্তা দিয়ে হেঁটে, তো আমি দেখলাম যে একটা আগুনের কুণ্ডুলি মানে বেশ দূর থেকে উড়ে আসলো, এসে একটা বাড়ি আছে, কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটে সব পুরান বাড়িতেই, যেগুলো আগে তৈরি করা আর কি। আচ্ছা, দেখলাম আগুনের কুণ্ডুলিটি ওই বাড়ির ছাদের মধ্যে গেল এবং বেশ বড় একটা মানে রেডিয়াস, মানে বড় একটা বল আগুনের গেল। আমি দ্বিতীয়বার যখন তাকাইছি বলটা নেই। আচ্ছা, এই আগুনের কাহিনী কিন্তু অনেকেই দেখে, এবং ঠিক মানে আমাদের মানে বলবো না, বেশি স্পেসিফাই হয়ে যাবে, আমাকে যদি চিনে ফেলে। এবং আমার কাছাকাছি একটা বাড়িতেই দেখা যেত, ওই বাড়ির ছাদের পানির ট্যাঙ্কির পাশে আগুন জ্বলত। এটা আপনি নিজে দেখেছেন? হ্যাঁ, আমি নিজে দেখছি, আমার সাথে এক ফ্রেন্ড সেও দেখছে, এবং সেও বলছে যে আমি আগুন দেখছি ওখানে। বাট পরবর্তীতে কিন্তু ওখানে যে আমরা দেখছি, ওই বিল্ডিং এ উঠে দেখছি যে আগুনের ঘটার কোনো কারণে কোনো গ্যাসের পাইপও নাই, বা ওখানে ক্যাম্প ফায়ার করার মতো কিছু নাই। আচ্ছা, আপনি তো অনেকগুলো ঘটনা আসলে ইনফ্যাক্ট আমাদের বলছেন অনেক দিন ধরে। আপনার জীবনে এরকম ঘটনা কোনো সময় ঘটেছিল কিনা যে আপনি নিজে প্রচন্ড ভয় পেয়েছিলেন, বা যেটা এখন মনে পড়লে এখনো পর্যন্ত আপনি বেশ শিহরিত হন? এরকম একটা আছে, তখন ওইটাও স্কুল লাইফের ঘটনা। আচ্ছা, তখন আমাদের বাড়িটা ছিল একতলা, আমাদের বেশ বড় একটা উঠোন ছিল বাসার ভিতরে, আর বাসার সামনে গাছ ছিল। আচ্ছা, তো আমি থাকতাম একদম কর্নারের রুমটাতে। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রে, মানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, মানে কাল বৈশাখের সিজন, বৈশাখ মাস। তো আমি রাতে শুয়ে আছি আমার রুমে, তো ওই সময় আমার একটা ভয় কাজ করতো, কেন মোহাম্মদপুরের বাড়িগুলোর পিছনে কিন্তু একটা সোয়ারেজ লাইন থাকে, মানে দেখবেন যে মানে ড্রেনে, এখন যেটা অনেক মানে আগের থেকে বেটার হয়েছে, আধুনিকায়ন হয়েছে, তখন কিন্তু এত আধুনিক ছিল না। এবং এই যে এখন যেটা মানে কনসেপ্ট আছে ময়লার গাড়ি, হ্যাঁ, এসে নিয়ে যায়, ওইটা ছিল না। বেশিরভাগ মানুষ কি করতো, বাসার মানুষ সব পিছনে ফেলে দিত। আচ্ছা, তো আমার রুমটা ছিল সেই ওই পেছনের এই সোয়ারেজ লাইনের পাশেই কিন্তু আমার রুমটা ছিল। তো আমি রাতে শুয়েছি, ঝড় হচ্ছে খুব, তো ঝড়টা দেখতে খুব ভালো লাগতো, জানলা দিয়ে তাকাতাম, দেখতাম গাছ খুব মানে ডানে বামে যাচ্ছে খুবই। তো বৃষ্টির ওই পর্যায়ে খুব ভয় পাচ্ছিলাম যে বিছানা থেকে নামবো, বাথরুমে যেতেও ভয় লাগতো। তো এরকম সময় একদিন ওই দিনই আর কি, সরি কি বলতেছে, একদিন ওই দিনই ঝড়ের মধ্যে হঠাৎ দেখছি আমার দরজাকে নক করতেছে। দরজা নক করতেছে, আমি প্রচন্ড ভয় পেয়েছি, কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা, নেমে যে দরজা খুলবো, তাই বলছি কে কোনো উত্তর দিচ্ছে না। তো আমি বললাম যে এই দরজাতে কোনো বাতাস আসারও, মানে বাতাস আসলে এই সাউন্ড হবে না, নক রীতিমতো। উঠলাম, উঠে গেলাম, হেঁটে যে খুব সাহস করে, কিন্তু বারবার মনে হচ্ছে কেউ আমাকে ধরে বসবে, ডাইনে বামে কেউ হাত দিয়ে ধরবে। তো দরজাটা খুললাম, খোলার পর দেখি আমার আম্মা দাঁড়ায় আছে। মানে অন্ধকার, তো আবার ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে। তাই আমি বললাম, খুব রাগ করছে, কি ব্যাপার, কি তুমি এখানে কি এত রাত্রেবেলা এরকম নক করতেছো? তো উনি বললো, ঘুমাস না? আমি বললাম যে না, এখনো ঘুমাই নেই। কি হচ্ছে? তাই বলে আমি রাগ করে না দরজাটা আটকে দিচ্ছি। আটকাই দিয়ে খুব রাগ লাগছে, তারা দরজাটা আটকাই দিয়ে পর মুহূর্তে মনে হলো দরজা আটকাই দিলাম, আমরা দরজাটা খুলছি, খুললে দেখি আম্মা তো নাই এখানে। এত দ্রুত চলে যাওয়ারও কথা না। পরের সিনটা যে দেখলাম যে আম্মার রুমটা, আমাদের মাঝখানে উঠান ছিল, তো উঠান ক্রস করে আম্মার রুমের দরজাটা দেখি বন্ধ। তার মানে উনি বের হননি না। এবং এত দ্রুত, যদি বের হতো, এত দ্রুত ওখানে যাওয়ার কোনোই অপশন নেই। আর বৃষ্টি হচ্ছে, তো মানে উঠানে বৃষ্টি পড়ছে রীতিমতো। এবং জিনিসটা হচ্ছে, পরদিন যখন আমি জিজ্ঞেস করছি যে তুমি কি আমার রুমে রাত্রে নক করছিলে নাকি, বল না আমি নক করি নাই।
Strange একটা জিনিস। হ্যাঁ, সেটাই। আমরা আবারও ঘটনায় যাব। আমি একটু আগেও আসলে যে এখন শুনছিলাম বাবু ভাইয়ের কাছে, একটু আগে আমাদের সাথে আরো একজন আপু এসেছিলেন, তিনিও শেয়ার করলেন যে তারও একসময় মনে হচ্ছিল যে আসলেই কোনটা আসল, মাথার কাছে দাঁড়ানো যে ভদ্রলোক তিনি কি তার হাজবেন্ড, নাকি যিনি তার পাশে আছেন তিনি তার হাজবেন্ড। মানে একই সঙ্গে দুজন মানুষকে তিনি দেখতে পাচ্ছেন। কে আসল মানুষ সেটা বুঝে বের করা মুশকিল। এখন বাবু ভাই আবার ওরকম বললেন যে দরজা নক করছিল, বাইরে বের হয়ে দেখেন যে আম্মু নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের পরিচিত, চিরপরিচিত মানুষজন, সেই মানুষজনগুলো যদি এরকম, মানে আমরা যদি বিভ্রান্ত হতে হয় যে আসলে এটা আসল মানুষ কিনা, বা আমার পাশে যিনি আছেন বা আমার সঙ্গে যিনি আছেন, আমার বাসার ভেতরে যে মানুষগুলো আছেন, ভয় পেলে যাদেরকে আমি ডাক দেই বা যাদের কারণে আমি ভয় পাচ্ছি না, তারাও আসলে আসল কিনা, যখন এই কনফিউশনের সৃষ্টি হয় তখন ব্যাপারটা আরো অনেক বেশি দুর্বিষহ হয়ে ওঠে, এটা আমি বুঝতেই পারছি। যাই হোক, আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। পাইলট আমাদের SMS করেছেন আরানি রাজশাহী থেকে, আমাদেরকে হারুন SMS করেছেন রাজশাহী থেকে, জিৎ 47 আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে রোমান্টিক ভূত নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদের SMS করেছেন রুশিল দিয়া মিরপুর 14 থেকে, আমাদের SMS করেছেন আরিফ, SMS করেছেন আমাদেরকে অনন্যা, SMS করেছেন আমাদেরকে ইসমাম উত্তরা থেকে, এবং তিনি বলছেন বাবু ভাই রক্স আমাদেরকে ডিজে মুনতাসির SMS করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন সেজুতি খুলনা থেকে, আমাদেরকে SMS করেছেন ইলয়, SMS করেছেন আমাদেরকে অমিত, এছাড়াও উমর শাহেদ চট্টগ্রাম থেকে, রনি আমাদের SMS করেছেন। যাই হোক, বাবু ভাই আমরা আরেকটা ঘটনায় যাব। আপনার এই ঘটনাটা কোথায়, এটা যেটা এখন বলবেন? এটাও অ্যাকচুয়ালি মানে ওই সময় আমাদের বাসার, হ্যাঁ। আচ্ছা, তো এটার সময় ছিল আর কি আপনার মানে ওইটাও বৃষ্টির সময় আর কি, বৃষ্টির দিন। তো আমরা আমার নানার বাসায় গিয়েছিলাম, আমি, আমার আম্মা, আমার ছোট বোন, আমরা সবাই। বাসায় কাজের মেয়ে ছিল আর কি। তো আমরা নানা বাসায় গিয়েছি কোনো কারণে, রাতে মানে রাত হয়ে গেছে ফিরতে ফিরতে। তো ওই কাজের মেয়েটা রান্না টান্না করতো, বাসায় রান্না করে ফেলতো সব। রাত্রে যখন আমরা ব্যাক করলাম তখন ধরেন 8টা-9টা বাজে। বাসায় বেল দেওয়ার পরে কাজের মেয়েটা আসে না, অনেকক্ষণ পর সে আসছে, দৌড় দিয়ে আসছে, গেট খুলছে, খোলার পর বলতেছে যে খুব ভাবেছে, কান্না, শরীর কাঁপতেছে, বলে আমি থাকবো না। কি হয়েছে? তখন আমাদের বাসার পেছনে আবার 3টা গাছ ছিল, আপনার নারকেল গাছ ছিল 3টা। এগুলো পরে অনেক পর কেটে টেটে ফেলে, এখন আর এসব নাই। তো বলতেছে যে আমি থাকবো না। কি হয়েছে? বলে যে আপনারা তো চলে গেছেন, আমি রান্না বাড়া করে ডাইনিং টেবিলের মধ্যে সব খাবার সাজায় রেখে আমি ওখানে শুয়ে পড়ছিলাম। শুয়ে পড়ার পর এক সময় আমি উঠে দেখি যে ওই মাগরিবের ওয়াক্ত চলে গেছে, লাইট টাইট জ্বালায়নি। ডাইনিং টেবিলের চারপাশে চেয়ারে কতগুলো আপনার মানুষের মতো বসা, গায়ে লোম, বড় বড় লোম, মানে বিভৎস দেখতে, লোমালা বড় বড়, অনেকটা ওই যে ইসের মতো, অনেকটা যদি বলে, আমি যা ওর বর্ণনা যা মনে হলো যে বড় শিম্পাঞ্জি বা কিছুর মতো আর কি। হ্যাঁ, বলে খাবারগুলো খাচ্ছে, মাছগুলো খাচ্ছে, টেবিল থেকে খাবার, মাছ টাছগুলো খাচ্ছে। তো এই দেখে অনেকে ভয় প্রায় ফেইন্টের মতো হয়ে গেছিল, চুপচাপ পড়েছিল। তো এক সময় ওই যে মানে আর কি, মানে কখন ঘুমায় গেছে বা কিছু ওর খেয়াল নেই। ও পরে যখন এই যে আমরা বেল দিলাম তখন সে উঠছে। এনিওয়ে, তো আমরা গেলাম রুমের মধ্যে, আর আম্মা বলতেছে কিচ্ছু হয়নি, এটা কোনো ব্যাপার না, স্বপ্ন দেখছিস তুই। ডাইনিং রুমে যে আমরা যখন খাবারের পাত্রগুলো মানে দেখতেছে, উঠেছে মাছগুলোর মধ্যে পোকা, ইলিশ মাছ ভাজি ছিল, ফ্রেশ ইলিশ মাছ ভাজি। খুব আজব ব্যাপার যে মাছের মধ্যে পোকা, মানে কি পোকা আপনার এরকম ছোট ছোট, মানে ইসের মতো, ক্রিমির মতো, এরকম আমার নিজের চোখে দেখা, ক্রিমির মতো এরকম কিলবিল করতেছে মাছের মধ্যে পোকাগুলো। ডেঞ্জারাস, মানে এটা হতে পারে একটা মাছ আপনি 5 দিন রেখে দেন, 4 দিন, 3 দিন, 2 দিন, তখন হতে পারে। রাইট অ্যাওয়ে দুপুরে ভাজা মাছ, সন্ধ্যার পরে এটা পোকা হয়ে গেছে ভিতরে। সো ইট ওয়াজ স্কেরি, মানে খুবই বেশ ভয় পেয়েছিলেন। এরপর থেকে ওই কাজের মেয়ে আমাদের বাসায় ওই যে সন্ধ্যার পরে একলা থাকবে না। আচ্ছা, আমাদের শেষ করতে হবে, আরেক যদি ঘটনা থাকে তাহলে আমরা একটা ঘটনা শুনবো। ওটা একটু শুভদের বাসা নিয়ে একটা। আচ্ছা, হ্যাঁ জি, প্লিজ প্লিজ। ওকে কি? ওকে প্লিজ। আমরা তাহলে ইন দ্য মিন টাইম আমরা আপনাদের জানিয়ে দিই যে আমাদের সাথে আরো একজন জয়েন করেছেন, তার নাম শুভ। তিনি লাস্টের দিন তার খুব কম সময় পেয়েছিলেন, তার ঘটনা কমপ্লিট করতে পারেননি। তিনি হচ্ছেন শুভ, এবং শুভর আমরা ঘটনা শুনবো। ওকে জি, হ্যালো লিসনার্স, আমি শুভ, মোহাম্মদপুরে থাকি। আচ্ছা, এই যে ঘটনাটা এখন বলতে যাচ্ছি, এটা আমাদের পুরান বাসার ঘটনা। আপনার রায়ের বাজারে যে বাসাটা, সেটাতে আবার আমরা জুলাইয়ের দিকে উঠতে যাচ্ছি আবার। তো সেই ঘটনাটা হচ্ছে আমার ওই রুম নিয়ে। তো এই রুমের কাহিনীটা ছিল আপনার, আমার যে খাটটা ছিল ওটা রুমের একদম কর্নারে ছিল, দেন ওখান থেকে যে দরজা, ওটা দিয়ে আমাদের মেইন ডোর দেখা যায়। আচ্ছা, তো
এটা যেটা হয়েছিল তখন আমি খুব অসুস্থ ছিলাম। তো আমার জ্বরের মধ্যে যে জিনিসটা হয়েছিল, নর্মালি মানুষের জ্বর আসলে কেউ তাড়াতাড়ি ঘুমায় যায় অথবা কেউ অনেক রাত জাগে, তো আমার ঘুম আসতো না। আমি জেগেছিলাম, তো এক সময় দেখি দেন লাইট অফ করা ছিল এবং আমাদের ওখানে লাইট অফ করলে প্রচন্ড ডার্ক হয়ে যায়, আপনি নর্মালি তেমন কিছু দেখবেন না। তো গেটের যে লাইটটা, মানে আমাদের যে মেন গেট দেখা যায়, সেই লাইটের আবছা আলোতে কিছু দেখা যায়। তো ওই সময় জাস্ট আমি দেখেছি যে জাস্ট একটা শ্যাডো, আমি বলবো না আমি কোনো ফিগার দেখছি, জাস্ট একটা শ্যাডো, ডার্ক, ইট ওয়াজ ফ্লোটিং, মানে ভেসে আসছিল। দেন জাস্ট আমার মশারি টাঙানো ছিল, আমি মশারি ছাড়া ঘুমাতে পারি না। দেন মানুষ মশারির উপরে 2 হাত দিয়ে ভর দিয়ে জাস্ট মাথাটা আগায় দিলে যেরকম হয়, সেটা মশারি ওখানে হাত দিয়ে জাস্ট এরকম করছে। তো আমার খুব ইচ্ছা করতেছিল জাস্ট আমি টাচ করে দেখবো জিনিসটা কি, বাট দ্য ট্রুথ ইজ আমি এত চেষ্টা করে আমার হাত উপরে উঠাতে পারিনি। তো আমার বাম হাত দিয়ে আর কি তাকে স্পর্শ করতে হতো, কারণ আমি পশ্চিম দিকে মাথা দিয়ে শুয়েছি। তো যেটা আমি প্রচন্ড চেষ্টা করে আমার বাম হাত আমি লিফট করতে পারি না। তো এক পর্যায়ে যেটা হয়, আমি সূরা আয়াতুল কুরসি যা আছে সব পড়া শুরু করে দিই। দেন এক পর্যায়ে সামহাও আমি যাই না, আমি ঘুমে যাই মনে হয়। তো সকালবেলা উঠে সবাইকে এটা বলি, তো এই আর কি মোটামুটি ওইখানকার। এটা বেশ ভয়ঙ্কর ছিল যে একজন মানে মানুষের মতন কোন একটা আকৃতির সে আপনার মশারির পাশে দাঁড়িয়ে এবং 2 হাত ভর দিয়ে, এটা দেখাটা আসলে খুব বেশ মানে অনেক 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 ভয়ঙ্কর আর কি। যাই হোক, আমাদের হাতে আজকে আর সময় নেই, আমরা আবার আগামী সপ্তাহে নতুন গেস্ট নিয়ে, নতুন অতিথি নিয়ে, নতুন ঘটনা নিয়ে ফিরে আসবো। কেমন লাগলো আপনাদের ভূত এফএম অবশ্যই আমাদেরকে SMS এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনারা জানাবেন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেবে 9840 নম্বরে, আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে। আর এছাড়াও bhuthfm@radiofurti.fm এখানে আপনারা ইমেল পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আরো একবার স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM@radioforti.fm। এখানে আপনারা অবশ্যই আমাদের ইমেল পাঠাতে পারেন এবং এই ইমেল অ্যাড্রেসের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59 ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলে। আপনাদের জন্য থাকবে নতুন নতুন সব ঘটনা এবং আপনাদেরই পাঠানো ঘটনা। সুতরাং রিকোয়েস্ট করব আরো একবার যে আপনার জীবনে ঘটা সেরা ঘটনাগুলো বা আপনার জীবনে শোনা সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, ইমেল করুন। যারা দেশের বাইরে রয়েছেন তারা আমাদেরকে পাঠিয়ে দিন রেকর্ড করে আপনার ঘটনা। এবং এখন তো খুব সহজ অবস্থা আছে আপনাদের সবারই যে এখন মোবাইল থেকে রেকর্ড করে পাঠিয়ে দেওয়া যায় সেই ঘটনাগুলো। সুতরাং আমরা আপনাদের ঘটনা অপেক্ষায় থাকলাম। কথা হবে আবারও আগামী শুক্রবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তির সাথে থাকুন। এতক্ষণ পর্যন্ত অনেক ভয়ের ঘটনাগুলো শুনেছি, আশা করব যে বাকি রাত্রে রেডিও ফুর্তির সাথে আপনার অনেক বেশি ভালো কাটবে গানে গানে। আজকের মতো আমি রাসেল, এখানেই টাটা। This track was downloaded from FusionBD.com.